ডাক্তার সাহেব, আমার চাকরিটা কি হবে? তবে তোমাকে টাকা দিতে হবে চাকরির জন্য। স্যার, আমি গরিব মানুষ, আমি টাকা কই পাবো? আমাদের অভাবের সংসার স্যার, কত টাকা লাগবে? তুমি যেহেতু গরিব মানুষ আর আমারও তোমাকে পছন্দ হয়েছে, তাই তুমি 50,000 টাকা দিলেই চলবে। আমি এত টাকা কই পাবো স্যার? কিছুটা কমিয়ে দেন স্যার। আমি এর নিচে পারবো না। যদি দিতে পারো তাহলে কাল থেকে জয়েন করতে পারো। আর তোমার বেতন হবে 40,000 টাকা প্লাস, উপরে কামাই তো আছেই। আর সবচেয়ে বড় কথা, এত বড় একটা হাসপাতালে চাকরি পাইছো, এটাই তোমার সবচেয়ে বড় সৌভাগ্য। কি আর করার, চাকরিটা আমার খুব দরকার, তাই কোনো মতে 50,000 টাকা জমা দিয়ে চাকরিটা নিলাম। আর ঘুষ না দিয়ে উপায় নাই, কারণ ঘুষ ছাড়া কারো চাকরি হয় না। চাকরি পাওয়ার জন্য অনেক লোক আছে যারা অনেক টাকা ঘুষ দিতে প্রস্তুত। সেখানে যদি আমি ঘুষ না দিই তাহলে ওদের মধ্যে একজন চাকরিটা পেয়ে যাবে, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরিটা নিলাম। আপনাদের পরিচয় দেই, আমি ইসরাফিল তালুকদার। আমার পরিবারের শুধু আমি আর আমার মা আছে, বাকিটা গল্পেই জানতে পারবেন। আজ তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আজ ক্লান্ত লাগতেছে, তাই একটু ঘুমিয়ে নিলাম। ওহ, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এতক্ষণ কিসের চাকরির কথা বললাম। তাহলে শুনুন, আজ বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালে, মরিয়ম প্রাইভেট হাসপাতালে কিছু ওয়ার্ড বয় পোস্ট লোক নেবে। আমি সেই পোস্টেই চাকরি করার জন্য আবেদন করেছিলাম। আজ ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আর ডাক্তার আমার কাগজপত্র দেখে তার পছন্দ হয়, যার কারণে উপরের কথাগুলো আমার আর ডাক্তারের মাঝে হয়। এক ঘুমে বিকেলে ঘুম থেকে উঠলাম, তারপর সারাটা বিকেল বাইরে ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসলাম। আমি প্রায় বিকালে বাইরে ঘোরাঘুরি করি। রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কেননা কাল থেকে আমাকে নতুন চাকরিতে জয়েন করতে হবে, আর প্রথম দিন কোনোভাবে দেরি করা যাবে না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাগ্য ভালো বলে তাড়াতাড়ি একটা সিএনজি পাই, আর সেই সিএনজিতে চড়েই হাসপাতালে চলে যাই। তারপর হাসপাতালে গিয়ে সবার সাথে পরিচয় হই, আর আমার কি কি কাজ সব শিখতে থাকি। আজকে প্রথম দিন, তাই বিকেলে আমাকে ছুটি দিয়ে দিল। আমি বাসায় চলে আসলাম আর ফ্রেশ হতে চলে গেলাম। আপনারা অনেকেই বলবেন আমার আম্মুর কথা কেন বলি না। আসলে আমি আর আম্মু দুজনে আলাদা থাকি, তাই এখন আর আম্মুর কথা বলতেছি না। ফ্রেশ হয়ে আজও বিকেলে বাইরে ঘুরতে গেলাম। সারা বিকেল ঘোরাঘুরি করে রাতে বাড়িতে ফিরলাম। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন যথারীত হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে গিয়ে শুনতে পেলাম আজ নাকি হাসপাতালে নতুন একজন মহিলা ডাক্তার জয়েন করবেন। উনি নাকি বিদেশ থেকে ডক্টরি পড়ে আসছেন। উনি আগেই বিদেশে ডাক্তারি করতেন বলতে উনি কয়েক বছর যাবৎ বিদেশে ডাক্তারি করছেন। তিনি জন্মসূত্রে বাংলাদেশি, তার বাবা মা বাংলাদেশে থাকে। তার বাবা মায়ের কথায় তিনি বিদেশে ডক্টরি ছেড়ে বাংলাদেশে ডক্টরি করার সিদ্ধান্ত নিয়েছে। তার বাবা মায়ের কথা হলো, আমার মেয়ে বেশ কয়েক বছর যাবৎ বিদেশে ডক্টরি করছে, আমাদের ছেড়ে অনেক দূরে থাকছে। এখন আর বিদেশে ডক্টরি করার দরকার নেই, বাংলাদেশে করলেই চলবে। তাই তিনি আমাদের হাসপাতালে ডক্টরি করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা আগেই জেনেছেন আমি যে হাসপাতালে চাকরি করি সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল, মরিয়ম প্রাইভেট হাসপাতাল। এটা নাকি তার ছেলে তার জন্য করেছে, অথচ আজ পর্যন্ত কেউ তার ছেলেকে দেখেনি। তো কিছুক্ষণের মধ্যেই মহিলা ডাক্তারটি হাসপাতালে প্রবেশ করলো। আমি ডাক্তারিনীকে দেখে হা করে তাকিয়ে আছি। এত সুন্দরী মানুষ কিভাবে হয়? আমি ডাক্তারিনীর উপর ক্রাশ খেয়েছি। কি আজব ব্যাপার না, যে ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি সে ছেলে ডাক্তারের উপর ক্রাশ খেয়ে গেল। ভাবা যায় এগুলো? ওহ, আপনাদের তো ডাক্তারিনীর পরিচয় করিয়ে দিলাম না। ডাক্তারিনীর নাম হলো মেঘা। দেখতে মাশাআল্লাহ অপরূপ সুন্দরী, যে কেউ দেখলে ক্রাশ খাবে। তো ডাক্তারিনী এসে সবার সাথে পরিচয় হয়ে নিল, সাথে আমার পরিচয় জানলো। আর আল্লাহর কি রহমত, আমাকে ডাক্তারিনীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় করা হলো। আজকে ডাক্তারিনীর প্রথম দিন, তাই আজকে কিছুক্ষণ থেকে তারপর ডাক্তারিনী নিজের বাসায় চলে গেল। আর আমি সারাক্ষণ অন্যান্য ডাক্তারের কথা মতো সব কাজ করতে থাকলাম। সাধারণত ওয়ার্ড বয়রা যেগুলো করে, কাল থেকে অন্যান্য ডাক্তাররা কথা মতো কাজ করতে হবে না। আজই শেষ দিন, কাল থেকে আমি আমার ডাক্তারিনীর কথা মতো কাজ করব। সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে আসলাম। বাড়িতে এসেই গোসল করে রান্না করে রাতের খাবার খেয়ে নিলাম। সারাদিন পরিশ্রম করায় শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল,
তাই খাওয়া দাওয়া করে নিলাম। সকাল 5টা থেকে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে রান্নাবাড়া করে ফ্রেশ হয়ে খেয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছেই দেখি আমার ক্রাশ মানে ডাক্তারিনী কেবল হাসপাতালে আসতেছে। দেখেই মনটা জুড়িয়ে গেল। উনি ওনার কেবিনে গেল, আমি ওনার সাথে সাথে ওনার কেবিনে গেলাম, কেননা আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড বয়, সবসময় ওনার সাথে সাথেই থাকতে হয়। তো উনি চললেন রোগী দেখতে, আমিও তার সাথে সাথে চললাম। অনেকক্ষণ রোগী দেখলেন, আর যত কাজ আছে সেগুলো আমি করলাম। দুপুরে খাবার আজ আনতে মনে নেই, তাই খাবার খাওয়ার জন্য পাশে একটা হোটেলে গেলাম। যাওয়ার পথে দেখি এক বৃদ্ধা এক লোকের কাছে খাবারের জন্য টাকা চাইতেছে, কিন্তু লোকটা দিচ্ছে না। আমি এগিয়ে গিয়ে বৃদ্ধাকে নিয়ে একটা হোটেলে গেলাম, তাকে পেট ভরে খাওয়ালাম, সাথে আমার দুপুরে খাবারটাও খেয়ে নিলাম। তারপর আমার কাছে কিছু টাকা ছিল, তা বৃদ্ধাকে দিয়ে হাসপাতালে চলে আসলাম। অবশ্য বৃদ্ধাটি আমার জন্য মন ভরে দোয়া করে দিয়েছে। আমরা অনেকেই আছি বিভিন্নভাবে টাকা খরচ করে থাকি, অথচ কোনো অসহায় টাকা চাইলে তাকে টাকা দেওয়ার পরিবর্তে অপমান করি, অনেক সময় গায়েও হাত তুলি। কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন, লোকটি অসহায় বলেই তো আপনার কাছে সাহায্য চায়। আপনি কেন হোটেলে গেলে বা রেস্টুরেন্টে গেলে ওয়েটারকে বকশিশ দেয়, তাদের এগুলো না দিয়ে একজন অসহায়কে দেন, দেখবেন অসহায়টি আপনার জন্য মন ভরে দোয়া করবে। কখন কার দোয়া কোথায় কাজে লাগে বলা যায় না। এখন থেকেই সবাই চেষ্টা করবেন অসহায়কে সাহায্য করতে। এবার গল্পে ফেরা যাক। আমি যেগুলো করলাম তা ঠিকই লক্ষ্য করছে আমাদের ডাক্তারিনী মেঘা। অবশ্য এটা আমি জানতাম না, মেঘার কেবিনের জানালার ধারেই তার কেবিন থেকে বাইরের সব কিছু দেখা যায়, আর হোটেলটাও তার জানালার বরাবর। মেঘা এগুলো দেখে ভাবে, এই ওয়ার্ড বয়টা অন্য সবার থেকে আলাদা। যেখানে অন্য সকল ওয়ার্ড বয় টাকার বিনিময়ে কাজ করে, মানে বোঝাতে চাইছি যে আপনি যদি ওয়ার্ড বয়কে টাকা দেন তাহলে আপনার কাজটা সবার আগে করে দেবে। সেখানে এই ওয়ার্ড বয়টা বিনা স্বার্থে একটা বৃদ্ধাকে সাহায্য করলো। ওয়ার্ড বয়টা তো ভেরি ইন্টারেস্টিং। আমি আমার মতো সারা বেলা কাজ করে সন্ধ্যায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে রান্না বাড়া করে খেয়ে নিলাম। আমি ঘুমাতে যাব এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে আমি চমকে গেলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার আম্মু ফোন দিয়েছে। অনেকদিন ধরে আম্মুর সাথে কথা বলা হয় না, আর অনেকদিন হলো আম্মুর কাছ থেকে দূরে আছি, তাই আম্মু ফোন দিচ্ছে। হাজার হলেও মায়ের মন বলে কথা, সন্তান মাকে ভুলে গেলেও মা কখনো সন্তানকে ভুলে না, এটাই মায়ের ভালোবাসা। সন্তান যদি খারাপ পথেও যায় বা হাজারো পাপ করে, তারপরে মা সন্তানকে ছাড়ে না, বরং আল্লাহর কাছে দোয়া করে যাতে সন্তান হেদায়েত প্রাপ্ত হয়ে সঠিক রাস্তায় ফিরে আসে। এটাই হলো প্রকৃত মায়ের প্রকৃত ভালোবাসা। প্রকৃত মা কেন বললাম, তার কারণ হলো কিছু কিছু মা আছে যারা লোভের পরে সন্তানকে ছেড়ে অন্যের সাথে চলে যায়। আমি এমন মা জাতিকে তীব্র নিন্দা জানাই। তো অনেকেই কথা বললাম, এবার গল্পে ফেরা যাক। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোমার শরীর ঠিক আছে তো? আর ওষুধ নিয়মিত খাও তো? হ্যাঁ, আর ওষুধ ঠিক মতোই খাই। তুই তো আমার খোঁজই নিস না। কবে বাসায় আসবি? আম্মু, আমি খুব ব্যস্ত ছিলাম, তাই খোঁজ নিতে পারি নাই। ইনশাআল্লাহ আর কয়েকদিন পরে বাড়ি যাব। এখন অনেক রাত হয়েছে, খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, নয়তো আবার শরীর খারাপ করবে। ওকে, আর তুই সাবধানে থাকিস। ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কেননা সারাদিন পরিশ্রম করার কারণে রাত জাগতে মন চায় না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রান্নাবাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর একটা সিএনজি নিয়ে হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে পৌঁছে শুনতে পেলাম আজ আবার নাকি আরেকজন নামকরা ডাক্তার আসবে। উনি নাকি একজন মেয়ে, আর সবচেয়ে বড় কথা ওনার বাবা খুব নামকরা ও খুব প্রভাবশালী একজন ব্যক্তি। বাংলাদেশে তার প্রচুর ক্ষমতা। ডাক্তারটির নাম হলো মুনতাহা, দেখতে মাশাআল্লাহ, তবে ডক্টর মেঘার মতো অপরূপ সুন্দরী নয়। উনি আসার পরে সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করলো, সাথে আমি ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম। তবে ওনার অবস্থা থেকে বুঝলাম উনি ছেলে ওয়ার্ড বয়দের দেখতে পারে না। না দেখতে পারলে আমার কি, আমি তো ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়, ওনার দেখা না দেখাতে কিছু যায় আসে না। তো উনি ফুল নিয়ে ভিতরে চলে গেল, আমি গেলাম ডক্টর মেঘার চেম্বারে, কেননা আমি ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। ভিতরে আসতে পারি ম্যাম? আরে ইশরাফিল, আপনি? হ্যাঁ, ভেতরে আসেন। আর কিছু বললেন? আর কিছু বলবেন?
ধন্যবাদ ম্যাম। বলছিলাম কি ম্যাম, এখন তো রোগী দেখতে যাওয়ার টাইম, চলেন রোগীগুলো দেখে আসি। ও হ্যাঁ, চলেন দেখে আসি। তারপর আমি আর মেঘা ম্যাম চললাম রোগী দেখতে। মেঘা ম্যাম রোগীদের দেখছে, আমি তাকে বিভিন্নভাবে সাহায্য করতেছি। এক পর্যায়ে এক রোগীর দিকে চোখ গেলে দেখতে পেলাম রোগীটা খুবই বৃদ্ধ। বৃদ্ধটাকে দেখে খুব মায়া হলো। খোঁজ নিয়ে জানতে পারলাম বৃদ্ধটির 3টি ছেলে আছে, কিন্তু কেউ তারা বৃদ্ধটির খোঁজ খবর নেয় না। এক পর্যায়ে বৃদ্ধটির অসুখ ধরা পড়লে তারা সন্তানরা তাকে তাড়িয়ে দেয়। অবশেষে এক যুবক নাকি তাকে এখানে এনে তার চিকিৎসা করাচ্ছে। হায়রে সন্তানেরা, যাদের জন্য বাবা মা সারা জীবন কষ্ট করে গেছে, জীবনে কোনো দিন নিজের চাহিদা বা নিজে কি পড়তেছে এটা কোনো দিন খেয়াল করেনি, শুধু ভাবছে সন্তানদের চাহিদা মেটাতে হবে, তাদের ভালো পোশাকের ব্যবস্থা করে দিতে হবে, এজন্য সারা জীবন পরিশ্রম করে গেছে। সন্তান অসুস্থ হলে কখনো বিনা চিকিৎসায় রাখেনি, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে হলেও করেছে। আর সেই অকৃতজ্ঞ সন্তানরা এর প্রতিদান দিল। আমরা অনেকেই এই রকমটাই দেখে থাকি। তবে মাথায় রাখবেন, আপনি যেমন করতেছেন ঠিক তেমনই ফল পাবেন। আর হ্যাঁ, দুনিয়াতে ওই যুবকের মতো ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা বেঁচে আছে। যুবকটা সত্যি মহান, কেননা নিজের কোনো আত্মীয় না ও পরিচিত হয়ে একজন বৃদ্ধাকে সমস্ত চিকিৎসা যুবকটি করছে, যেখানে নিজের সন্তানেরা তাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি বৃদ্ধটির সাথে ভালো মতো কথা বলে বৃদ্ধটির জন্য কিছু ফল আনতে গেলাম, আর মেঘা ম্যাম অন্যান্য রোগীদের দেখতে গেল। আমি কিছুক্ষণের মধ্যেই কয়েক কেজি ফল এনে বৃদ্ধাকে দিয়ে চলে আসলাম মেঘা ম্যামের কাছে। তারপর অন্যান্য রোগীকে দেখে দুপুরে খাবারের সময় হলো, তাই চলে গেলাম দুপুরে খাবার খেতে। আর এইদিকে ডক্টর মুনতাহা অনেক আগে চলে গেছে, কেননা আজকে তার প্রথম দিন। দুপুরে খাবার খেতে চাইতে নিচ্ছি, তখন ঘটলো আরেক ঝামেলা। ডক্টর মেঘা আজ দুপুরে খাবার আনতে ভুলে গেছে। সে বাইরে খাবার খেতে পারে না। এখন কি উপায়? অবশেষে আমার বাড়ি থেকে আনা খাবারগুলো মেঘা ম্যামকে দিলাম, আর বাড়ি থেকে আসার সময় নিজের গরুর গোশত রান্না করে নিয়ে আসছি। আমি তো বাইরে খাবার খেতে পারি, উনি তো আর বাইরের খাবার খেতে পারে না, তাই দিলাম। অবশ্য আমার ক্রাশই তো খাবে, অন্য কেউ তো আর না। আমার সামনে আমার ক্রাশ না খেয়ে থাকবে, এটা কি করে হয়? আপনার খাবার আমাকে দিচ্ছেন কেন? আপনি কি খাবেন? আপনি তো খাবার আনতে ভুলে গেছেন, আর বিশেষ কথা হলো আপনি বাইরের খাবার খেতে পারেন না। আমি তো বাইরের খাবার খেতে পারি, আর এগুলো আমি বাসা থেকে নিজ হাতে রান্না করে এনেছি, তাই আপনি এগুলো খান। আমি না হয় আজ বাইরে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে আমি এগুলো খাবো। তবে আপনাকে আজ বাইরে খেতে হবে না, চলেন আমরা দুজন খাবারটাকে ভাগ করে খাই। ঠিক আছে, চলেন। তারপর দুজনে খাবারটাকে ভাগ করে খাইতে রাজি হলাম, কেননা আজ প্রথম আমার ক্রাশের সাথে একসাথে বসে খাবো। খাওয়ার মজাই আলাদা। তো দুজনে খেতে বসলাম। খাওয়ার সময় মেঘা বলল, ইশরাফিল সাহেব, আপনি তো খুব সুন্দর করে রান্না করতে পারেন। সত্যি রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। আপনার যে বউ হবে তার সত্যিই ভালো কপাল হবে। মাঝে মাঝে আপনার হাতে রান্না খেতে পারবো। তার প্রতিদিন রান্না করতে হবে না। ম্যাম, আপনাকে ধন্যবাদ, তবে বউ তো আমি আপনাকেই বানাতে চাই। বললাম, তবে আস্তে করে। ইশরাফিল সাহেব, আপনি কি কিছু বললেন? না কিছু না, বললাম তাড়াতাড়ি খাবার শেষ করুন, আবার রোগী দেখতে যেতে হবে। হুম, করছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সারা বিকেল রোগী দেখে সন্ধ্যায় বাড়িতে আসলাম। তারপর গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিনের ন্যায় আজও ঘুমিয়ে পড়লাম। হাসপাতালে পৌঁছেই দেখি আরেক ঝামেলা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ডক্টর মুনতাহাই ঝামেলাটা করেছে। তিনি কোনো ছেলে ওয়ার্ড বয়কে দেখতে পারেন না, এমনকি পুরনো নার্সগুলোও তার পছন্দ না। তার চাই একজন স্মার্ট সুন্দরী নার্স, তবে তার মতো সুন্দরী না, যে হবে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তবে সব ডাক্তাররা এটা মেনে নিয়েছে এবং আজ একটা স্মার্ট সুন্দরী নার্স নিয়োগ দেওয়া হবে, কেননা আগেই বলেছি মুনতাহার বাবা একজন প্রভাবশালী লোক। এছাড়াও ডক্টর মুনতাহাও একজন বড় মাপের ডক্টর, তারও এই হসপিটালে থাকা দরকার। তিনি বাইরের দেশ থেকে ডক্টরি করে এসেছেন, তাই সব কিছু ভেবেই নতুন একজন সুন্দরী ও স্মার্ট নার্সের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিও হাসপাতালে পৌঁছালাম। তার অল্প কিছু সময়ের মধ্যে ডক্টর মেঘা হাসপাতালে প্রবেশ করলো। আমিও গেলাম ওনার পিছনে পিছনে। তো ডক্টর মেঘার কেবিনে প্রবেশ করার পর ডাকে মেঘা আমাকে জিজ্ঞেস করলো, ইশরাফিল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ইশরাফিল সাহেব, বাইরে কি নিয়ে আলোচনা হচ্ছে?
আর বললেন না ম্যাম, ওই যে নতুন ডক্টর আসছে না, ডক্টর মুনতাহা, উনি বলেছেন যে ওনার নাকি আগে নার্সগুলো পছন্দ না, তার নাকি নতুন স্মার্ট নার্স লাগবে। তাই মুনতাহা ম্যামের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট সুন্দরী নার্স নিয়োগ দেওয়া হবে। বাইরে তাই নিয়োগ আলোচনা চলছে। ও, তার জন্যই বাইরে এত আলোচনা হচ্ছে। আচ্ছা, বাইরে যা মনে হয় তা নিয়ে আলোচনা হোক গে। চলেন আমরা রোগী দেখতে যাই। আচ্ছা চলেন। তারপর আমি আর মেঘা ম্যাম চলে গেলাম। আমি আর মেঘা ম্যাম রোগী দেখতে লাগলাম। আর অল্প সময়ের মধ্যে নার্স নিয়োগ শুরু হলো। অনেকেই আসছে ইন্টারভিউ দিতে, সবাই স্মার্ট। এদের মধ্যে একজনকে সিলেক্ট করা হলো, নাম ইরা। দেখতে যেমন স্মার্ট তেমনই সুন্দরী, কিন্তু মুনতাহার মতো সুন্দরী না, তবে একদম মুনতাহার মনের মতো পাওয়া গেছে। ইরাকেই মুনতাহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে রাখা হলো। আর আজকের মতো ইরা চলে গেল। কাল থেকে ওর কাজ শুরু। এরা চলে যাওয়ার পর ডক্টর মুনতাহাও গেলেন রোগী দেখতে। আমি আর মেঘা রোগী দেখে দুপুরে আসলাম খাওয়ার জন্য। যে আমি বললাম খাবার খেতে যেতে নেব, তখন মেঘা ম্যাম বলল, ইশরাফিল সাহেব কোথায় যান? আমার খাবার খেতে যাচ্ছি। দুপুরে খাবার সময় তো হয়েছে, তাই খেতে যাচ্ছি। আপনি এখন খাবার নিয়ে এসে আমার সাথে খাবেন, আমরা দুজন একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। আমার ক্রাশ আমার সাথে যেতে চাইছে, আমি কি না করতে পারি? আপনারাই বলেন। শত হোক আমার ক্রাশই তো। রাজি হয়ে খাবার আনতে গেলাম। একেবারে ফ্রেশ হয়ে খাবার নিয়ে মেঘার ক্যাবিনে আসলাম। এইদিকে মেঘা ফ্রেশ হতে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আসলো। আমি গিয়ে খাবার নিয়ে মেঘার পাশে বসলাম। তারপর মেঘা তার খাবার বের করে বলল, কাল তো আমি আপনার খাবার খেয়েছি, আজ আপনি আমার খাবার খান। ম্যাম, আপনি কি শোধ দিতে যাচ্ছেন? আমি কি আপনাকে শোধ করার জন্য খাইতে বলছি? সব সময় এক লাইন বেশি বোঝে। এত কষ্ট করে রান্না করলাম ওনার জন্য, আর উনি শোধের কথা বইলা মুডটাই নষ্ট করে দিল। কথাটা মেঘা মনে করেই বলল। না, তবে কাল আমি আপনারে আমার খাবার খাওয়াইছি, আর আজকে আপনি আমার জন্য খাবার আনছেন, তাই আর কি বললাম। তবে আমি যেগুলো রান্না করে আনছি সেগুলো কি হবে? এক কাজ করি, আপনি আমার খাবার খান আর আমি আপনার খাবার খাই। সত্যি বলতে আপনার খাবার খুব ভালো লেগেছে আমার। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমার ক্রাশির হাতে রান্না কেমন তা জানার সুযোগ এসেছে। আজ না হয় কাল তো ওনার হাতেই রান্না খেতে হবে। যদি ভালো না হয় তবে আমাকেই তাকে ভালো রান্না শেখাতে হবে। তাই আমি খাবার বদল করে খেতে রাজি হলাম। আচ্ছা চলেন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ বলে এক লুকমা মুখে দিলাম। রান্নাটা এত সুন্দর হয়েছে বলার বাইরে। তাহলে আমার কাজ যেমন সুন্দর, তার রান্নাটাও অপূর্ব সুন্দর। তবে এটা মানতেই হবে, আমার কাজ সব দিক দিয়েই পারফেক্ট। এত সুন্দর খাবার দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না। সম্পূর্ণ শেষ করে ফেলেছি খেয়ে। শেষমেশ আঙুল চেটে খাইছি। তাহলে বোঝেন রান্নাটা কত মজা হয়েছে। ইস্টাফিল সাহেব, বললেন না তো খাবারটা কেমন হয়েছে? কি আর বলবো, সত্যি রান্নাটা অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ঠিক আপনার মতো। এই কথাটা বলাতেই মেঘা ম্যাম লজ্জা পেল। থাক, আর প্রশংসা করতে হবে না, আপনার রান্নাটাও কম না। এখন চলেন রোগী দেখতে যাই। আচ্ছা চলেন যাই। তারপর আমি আর মেঘা রোগী দেখতে চলে গেলাম। আর ওইদিকে ডাক্তার মুনতাহার অ্যাসিস্ট্যান্ট না থাকার কারণে দুপুর পর্যন্ত রোগী দেখে ছুটি নিয়ে বাসায় চলে গেছে। আর এইদিকে আমি আর মেঘা ম্যাম সারা বিকেল রোগী দেখে সন্ধ্যায় বাসায় এসে প্রতিদিনের মতো গোসল করে রান্নাবাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি মেঘা নামে সেভ করা, তার মানে মেঘাই ফোন দিয়েছে। আবার আপনারা বলবেন না নাম্বার নিলাম কখন। আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়, তাই আমার নাম্বার ওনার কাছে আছে আর ওনার নাম্বারও আমার কাছে আছে। তারপর ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম মেঘা ম্যাম, কিসের জন্য ফোন দিয়েছেন? কোনো দরকার? একটু আগেই না আপনার কাছ থেকে আসলাম, আবার কেন ফোন দিয়েছেন এখন? ওয়ালাইকুম আসসালাম। এতগুলো প্রশ্ন একবারে করলে উত্তর কিভাবে দিব? তবে কোনো দরকার নেই, এমনি ফোন দিতে মন চাইলো ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন খুব ক্লান্ত, এখন ঘুমাবো, সকালে কথা বলবো। তবে যেহেতু ফোন দিয়েছেন তবে 5 মিনিট কথা বলতে পারেন, এর বেশি সময় আমি কথা বলতে পারবো না ম্যাম। ওকে, 5 মিনিট কথা বললে চলবে। আমার খুব বোরিং লাগতো স্যার, তাই একটু কথা বলার জন্য ফোন দিলাম। আর আমিও ক্লান্ত, আমিও একটু পরেই ঘুমোবো। তারপর মেঘার সাথে 5 মিনিট কথা বলে আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। এক ঘুমেই সকাল। প্রতিদিনের মতো যাবতীয় কাজ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে।
হাসপাতালে যাওয়ার পর একটা ঘটনা ঘটলো। আপনারা যা মনে করেছেন তা নয়। আজ মুনতাহা কিছু করেনি, আজ করেছি ইরা। আমি তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করতে নিচ্ছি, আর ওইদিকে ইরাও ভিতর থেকে বাইরে আসতেছিল। কেউ কাউকে খেয়াল করিনি, যার ফলস্বরূপ দুজনে ধাক্কা লেগে যায়। আমি তাড়াতাড়ি উঠে ওনার দিকে হাত বাড়িয়ে দিলাম আর পড়ে যাওয়া জিনিসগুলো তুলে দিলাম। আপনারা হয়তো ভাবতেছেন এখন ইরা উঠে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দেবে, তাই না? না, ইরা এটা করেনি। বরং দুজনেই দুজনকে সরি বলে যে যার কাজে চলে গেলাম। এখন ইরা বুঝতে পেরেছে এখানে কারো একারই দোষ না, দোষ দুজনেরই। দুজনেই বেখেয়ালি, এজন্যই দুজন ধাক্কা লেগে গেছে। এদিকে ডক্টর মুনতাহা অনেকক্ষণ ধরে নিজেকে চেম্বারে বসে আছে ইরার জন্য, কেননা ইরা মুনতাহার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নার্স। মুনতাহাও ইরাকে দেখে রোগী দেখতে চলে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই মুনতাহার রুমে প্রবেশ করলো। মুনতাহা ইরাকে জিজ্ঞেস করলো, আজ তোমার এত দেরি হলো কেন? আমি আজ আগেই আসছি, একটু ফ্রেশ হতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। নেক্সট টাইম থেকে যেন আর এমন দেরি না হয়, বুঝছো? জি ম্যাম। আচ্ছা চলো, এখন আমরা রুগী দেখতে চাই। ওকে চলেন। এই বলে ইরা আর মুনতাহা রোগী দেখতে চলে গেল। আর এইদিকে আমি ডক্টর মেঘার জন্য ওয়েট করতেছি, কখন উনি ওয়াশরুম থেকে বের হবে, কখন আমরা রোগী দেখতে যাব। অপেক্ষা করতে করতে প্রায় 20 মিনিট পার হয়ে গেল, তাও তার বের হওয়ার নামই নাই। বুঝি না মেয়েরা ফ্রেশ হওয়ার নাম নিয়ে যে কি করে আল্লাহ ভালো জানে। না হলে এত সময় লাগে ফ্রেশ হতে? মনে হয় ফ্রেশ হওয়ার নাম করে সঙ্গে আনা আটা ময়দা বসা বসা মাখে। আটা ময়দা মাখতে দেরি হয়, তাই মনে হয় মেয়েদের ফ্রেশ হতে এত দেরি লাগে। আমি সত্যিটা জানি না, আপনারা কেউ জানলে আমাকে জানায়েন। অবশেষে 25 মিনিটের মাথায় মেঘা বের হলো, কিন্তু আমার ধারণা তো ঠিক হলো না। উনি তো মুখে আটা ময়দা মাখিনি, তাহলে এত সময় উনি ভিতরে কি করলো? যা মনে হয় তাই করুক গা, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি বের হওয়ার পরে আমি বললাম, আপনি তাহলে বের হয়েছেন ম্যাডাম? আচ্ছা চলেন তাহলে। আচ্ছা চলেন যাই। আমি আর মেঘা চলে গেলাম রোগী দেখতে। এদিকে আমেরিকার বিখ্যাত হসপিটাল একটা ক্রিটিক্যাল রোগী আনা হয়েছে। রোগীকে খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, নয়তো রোগীকে বাঁচানো যাবে না। রোগীর অপারেশন করতে কোনো ডাক্তারের সাহস পাচ্ছে না, কেননা সামান্য পরিমাণ ভুল হলেই রোগী মারা যাবে। রোগী আমেরিকার খুব প্রভাবশালী ও প্রচুর ধনী একজন লোক। তাদের কাছে টাকা যেমন হাতের ময়লা, যে কোনো কিছুর বিনিময় হলেও রোগীকে বাঁচাতে হবে। প্রয়োজনে দেশের নাম করা যত ডাক্তার আছে সবাইকে আনার ব্যবস্থা করতে বলতেছে। তারা নাকি হসপিটাল সহ ডাক্তার আনা নেওয়া, এমনকি ডাক্তার যত টাকা লাগে তারাই দেবে। তবু রোগীকে বাঁচানোর জন্য ডাক্তার আনতেই বলতেছে। জরুরি ভিত্তিতে ওই হাসপাতালের সমস্ত ডাক্তারদের নিয়ে মিটিং ডাকা হয়েছে, যে কোথা থেকে কোন ডাক্তার আনা যায় এটা নিয়ে সমালোচনা করা হবে এবং দ্রুত ও তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। এইদিকে আমি আর মেঘা রোগী দেখে দুপুরে আসলাম খাওয়ার জন্য। আজ আর মেঘার সাথে খেলাম না, কারণ আজ আমি দুপুরে খাবার নিয়ে আসি নাই, তাই হোটেলে গিয়ে দুপুরে খাবার খাবো। হোটেলে খাওয়ার জন্য বের হয়েছি, পেছন থেকে একটা পিচ্ছি আঙ্কেল বলে ডাক দিল। আমি পেছনে ঘুরেই পিচ্ছির দিকে তাকালাম। তাকিয়ে দেখি পিচ্ছিটা খুবই ক্ষুধার্ত, মনে হয় দুদিন ধরে কিছুই খায় না। আমি পিচ্ছিটার কাছে যাওয়ার পর পিচ্ছিটা আমাকে বলল, আঙ্কেল আমাকে কিছু টাকা দেন, আমি 2 দিন ধরে শুধু পানি খেয়ে আছি, একটা দানা ভাতও খাইনি। দেখছেন এইটুকু পিচ্ছি, তাও বলে 2 দিন ধরে না খেয়ে আছে। এই বয়সী পিচ্ছিরা খেতে চায় না বলে মাথাকে জোর করে খাওয়ায়, আর এই পিচ্ছি মাত্র পানি খেয়ে আছে। পিচ্ছির কথা শুনে আমার কলিজায় আঘাত লাগলো। আমি পিচ্ছিকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমার চাচা চাচিরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। বাবা মা তো আমাকে ছেড়ে চলে গিয়ে খুব সুখেই আছে, কিন্তু আমি যেতে পারতেছি না। মাঝে মাঝে মনে হয় না খেতে পেয়ে আমি এখনই বুঝি মারা যাব। জানেন আঙ্কেল, আমি খিদে সহ্য করতে পারি না, তারপরের আমাকে না খেয়ে থাকতে হয়। খাবার না পেয়ে বাধ্য হয়ে আমি পানি খেয়ে আমার ক্ষুধা মিটাই। কারো কাছে খাবার চাইলে দেয় না, বরং আমাকে মেরে তাড়িয়ে দেয়। তারপরেও চাই মানুষের কাছে খাবার, যদি তারা আমাকে কিছু খাবার দেয় তাতে অন্তত না খেয়ে বা শুধু পানি খেয়ে থাকতে হবে না, এই আশায় আমি খাবার চাই। পিচ্ছিটার কথায় আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, অনবরত আমার চোখ দিয়ে পানি পড়তে থাকলো। এই বয়সে এই পিচ্ছিটা কত কষ্ট করে থাকতে হয়। আর শালার পাষাণ মানুষ, পিচ্ছিটা মা বাবা মারা গেছে, তার গার্জিয়ান হিসেবে চাচা চাচিরা ভরণ পোষণের দায়িত্ব নেবে, তা না করে তাকে তাড়িয়ে দিয়েছে। এমন মানুষদের কী করা উচিত আপনারাই বলেন। শোন পিচ্ছি, তোর নাম কি? আহাদ। শোন, আজ থেকে তোকে আর না খেয়ে থাকতে হবে না। আজই তোকে ভালো একটা এতিমখানায় ভর্তি করিয়ে দিয়ে আসবো,
যেখানে তোকে প্রতিদিনই খাবার দেবে, এমনকি তোকে পড়াশোনাও করাবে। তার আগে চল দুজনে পেট ভরে খেয়ে নেই। ঠিক আছে আঙ্কেল। তারপর আমি আর পিচ্চি হোটেলে গিয়ে পেট ভরে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে পিচ্চিটাকে নিয়ে একটা শপিং মলে নিয়ে আসলাম। ওর জন্য কিছু জামা কাপড় কিনবো। কয়েকটা জামা কাপড় কিনে ওর জন্য কিছু বই কিনে নিয়ে গেলাম এতিমখানায়। তারপর এতিমখানায় ওকে ভর্তি করে সব কিছু ঠিকঠাক করে আমি চলে আসলাম হসপিটালে। আসার সময় বলে এসেছি আমি মাঝে মাঝে তাকে দেখতে আসব, আর তুই মন দিয়ে পড়াশোনা করবি। ও আমাকে আচ্ছা বলে বিদায় দিল। আমার এই কাহিনী আজ একজন দেখছেন, যে আমি জানতাম না। হাসপাতালে পৌঁছানোর পর মেঘা জিজ্ঞেস করলো আমি এতক্ষণ কোথায় ছিলাম। আমি বললাম আমার একটা জরুরি দরকার ছিল, তাই বাড়িতে গিয়েছিলাম। এখন চলেন আমরা রুগী দেখতে যাই। তারপর আমি আর মেঘা রুগী দেখতে গেলাম। সারা বিকেল রুগী দেখে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। আর বাসায় এসে গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ওইদিকে অনেকক্ষণ ধরে মিটিং করেও কোনো ডাক্তারই খোঁজ বের করতে পারলো না, কারণ এমন অপারেশন কেউ করতে পারবে না। ওনাদের মধ্যে একজন বলে উঠল, একজন ডাক্তারই এই অপারেশনটা করতে পারবে। উনি এর চেয়ে অনেক কঠিন অপারেশন করতে পারে। উনি বিশ্বের একমাত্র ডাক্তার যে কিনা খুব ভয়ঙ্কর অপারেশন করতে পারে। তিনি 5 বছর আগেও এর চেয়ে ক্রিটিক্যাল অপারেশন করেছে। অবশ্য আজ পর্যন্ত তাকে কোনো মিডিয়া লোক দেখেনি, এমনকি কোনো ডাক্তারও তাকে দেখেনি। উনি সবসময় সার্জিক্যাল মাস্ক পরে অপারেশন করেন এবং অপারেশন শেষে মাস্ক পরে নিজস্ব হেলিকপ্টার করে চলে যান। উনি 5 বছর আগে কানাডায় এমন একটা অপারেশন করেছিল, ওইখানে গেলেই ওনার বিষয়ে সমস্ত খোঁজ পাওয়া যাবে। বাকি সব ডাক্তাররা সিদ্ধান্ত নিল যে অপারেশনটা ওনারই দিয়ে করাবে। এমনকি ওনার বিষয়ে জানার জন্য কয়েকজন ডাক্তার কানাডার উদ্দেশ্যে রওনা হলো। আর এই দিকে আমি সকালে ঘুম থেকে উঠলাম, তারপর রান্না করলাম। রান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। হাসপাতালে গিয়ে শুনি আজ নাকি ডক্টর মেঘা কয়েকদিনের জন্য ছুটি নেবে এবং সে কিছুদিনের জন্য আমেরিকায় যাবে। তার মামা নাকি খুব অসুস্থ, তাই সেখানেই তার মামাকে দেখতে যাবে। ডক্টর মেঘার সাথে ডক্টর মেঘার মা এবং বাবাও যাবে মেঘার মামাকে দেখতে। মেঘা তো একজন ডাক্তার, তাই সেও যাইতে চাইছে তার মামার কাছে, এবং আজই নাকি একটু পরে রওনা দেবে আমেরিকার উদ্দেশ্যে। এটা শুনে তো আমার মন খারাপ হয়ে গেল, কেননা সে আমার ক্রাশ। সে চলে গেলে অনেকদিন তাকে দেখতে পারবো না। প্রতিদিন তাকে দেখতে এক প্রকার আনন্দ ও তৃপ্তি পাই। হাজার হোক সে আমার একমাত্র ক্রাশ বলে কথা। যারা ক্রাশ খেয়েছেন তারাই বুঝবেন যে ক্রাশকে প্রতিদিন দেখতে পেলে কতটা আনন্দ লাগে, আর না দেখতে পেলে মনটা কতটা আনচান আনচান করে। একমাত্র তারাই বুঝবেন যারা খেয়েছেন। তো সে যাই হোক, মেঘা যাওয়াটা অবশ্য দরকার। এই সময় ডাক্তার হিসেবে মেঘার ওইখানে যাওয়া উচিত। শুধু ডাক্তারের জন্য না, ভাগ্নি হিসেবেও যাওয়া উচিত। কিছু সময় পর ডক্টর মেঘা ছুটি নিয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে গেলেন। আমি গেলাম ছুটির জন্য, কেননা আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়। উনি যদি না থাকেন তাহলে আমি কি করব? যেহেতু উনি আজ ছুটি নিয়ে চলে গেলেন, তো এই মুহূর্তে তো ওনার পরিবর্তে কোনো ডাক্তার তো আর আনতে পারবেন না, যার কারণে আজ আমার তেমন কাজ নেই। অবশ্য কাল থেকে কিছুদিনের জন্য মেঘার পরিবর্তে নতুন একটা ডাক্তার আনা হবে। যেহেতু আমি ডক্টর মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় ছিলাম, তাই কাল থেকে ওনার পরিবর্তে যে ডাক্তার আসবে তার ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয় হব। এখন ছুটি নিতে গেলাম, যেহেতু আমাকে যার অ্যাসিস্ট্যান্ট করা হয়েছে সে নাই, তাই আমার তেমন কাজও নাই, তাই আমাকে ছুটি দিয়ে দিল। শুধু হাসপাতালে থাকলো ডক্টর মুনতাহা, অ্যাসিস্ট্যান্ট নার্স ইরাসহ আরও কয়েকজন ডাক্তার। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল। এখানে দু একটা ডাক্তার না থাকলেও কোনো সমস্যা নেই। ডক্টর মুনতাহার অ্যাসিস্ট্যান্ট নার্স ইরা গেল রুগী দেখতে, আর আমি ছুটি নিয়ে চলে আসলাম বাড়িতে। আজ ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু বৃদ্ধাশ্রম দিয়ে ঘুরে আসি। অনেকদিন ধরে সেখানে যাওয়া হয় না। আজ ভালো লাগতেছে না বলে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য বের হতে গেলাম। অনেকক্ষণ পর বৃদ্ধাশ্রমে পৌঁছালাম। এখানে আমি প্রায় আসতাম, কিছুদিন ধরে এখানে আসা হয় না। এখানে সব বৃদ্ধার করুণ কাহিনী আছে। পাষাণ বেঈমান অকৃতজ্ঞ সন্তানদের কারণেই আজ তাদের এখানে থাকতে হচ্ছে। এই বৃদ্ধাদের দেখতে কলিজা ছিঁড়ে যায়, কারণ আজ তাদের থাকার কথা ছিল সন্তানের সাথে, কিন্তু তাদের থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। এত কষ্ট বুকে জমা নিয়েও সর্বদা সন্তানের জন্য দোয়া করতেছে যাতে সন্তান সুখে থাকে। হ্যাঁ, পিতামাতারা এমনই। সন্তান হাজারো দুঃখ দিলে তারা সন্তানের জন্য বদদোয়া করে না, আল্লাহর কাছে দোয়া করে যে সন্তান যেন সুখে থাকে। সব সন্তানের উচিত মা বাবার খেদমত করা। পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা খুশি হন। এতে দুনিয়ার জীবন ও মৃত্যুর পরবর্তী জীবন সুখের হয়। আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবার খোঁজ খবর নিয়ে অনেকক্ষণ থেকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এদিকে কয়েকজন ডাক্তার কানাডায় পৌঁছে জানতে পারলো ডাক্তারের নামে মেহেদি হাসান, তিনি এখন বাংলাদেশে থাকেন।
কেননা ক্রিটিক্যাল অপারেশন করতে হলে তিনি করেন। শুধু তাকে বললেই তাড়াতাড়ি উনি চলে আসেন। তাকে আনার জন্য আগে থেকেই যোগাযোগ করতে হয় না। তার একটা প্রাইভেট হেলিকপ্টার আছে, সেটা নিয়ে এসে চলে আসে। এই যে পাঠক ভাইয়েরা ও বোনেরা, আপনারা বলবেন যে উনি এত বড় ডাক্তার, তারপরেও ওনাকে বলার সাথে সাথে কীভাবে চলে আসে? আর যেহেতু উনি অনেক বড় ডাক্তার, সেহেতু উনি কীভাবে এত ব্যস্তর মধ্যে আসবে? বড় বড় ডাক্তাররা ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। ব্যস্ত থাকলে তো আর ফোন দেওয়ার সাথে সাথেই তো আর আসার কথা না, তাই না? সবার উত্তর, উনি একজন বড় ডাক্তার, ঠিক আছে, ওনার টাকা পয়সার অভাব নাই, উনি শুধু ক্রিটিক্যাল অপারেশন করান, তাছাড়া তিনি অন্য কোনো রোগী দেখেন না। তাই তাকে ফোন দেওয়ার সাথে সাথেই সে চলে আসে। ডাক্তারের নাম আর নাম্বার নিয়ে আমেরিকায় চলে আসলো। তারপর তাদের হেডকে ডাক্তারের নাম জানালো এবং ডাক্তারের নাম্বার দিল। ওইদিকে ডক্টর মেঘা হাসপাতাল থেকে যাইয়া মা বাবাকে নিয়ে আমেরিকায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। যেহেতু আগে খবর পেয়েছে তার মামার অসুস্থতার, তাই তাদের জিনিসপত্র আগে থেকেই গুছিয়ে রেখেছে। এতক্ষণ শুধু ছুটি নেওয়ার জন্য অপেক্ষা করছে, আর ছুটি নিয়েই বেরিয়ে পড়েছে আমেরিকার উদ্দেশ্যে। মেঘার মামা প্রচুর ধনী, তাই তারা মেঘার যাবে বলে মেঘাদের জন্য একটা প্রাইভেট হেলিকপ্টার পাঠিয়েছে। এটাতে করেই মেঘারা আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। আর এদিকে আমি বাসায় আসতেই সন্ধ্যা হয়ে যাওয়ায় বাসায় এসে গোসল করে রান্না করে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। অমনি হঠাৎ আমার একটা ফোন বেজে উঠলো। তাকিয়ে দেখি আমার বন্ধু মাসুদ ফোন দিয়েছে। মাসুদ আর আমি বেস্ট ফ্রেন্ড, অবশ্য আরেকজন আছে, সেটা আপনারা গল্পের মাঝেই জানতে পারবেন। মাসুদের ফোনটা ধরে ওকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম মাসুদ, কেমন আছিস দোস্ত? কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর মোটামুটি সবাই ভালো আছে। তোর কি খবর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আর আমরা সবাই ভালো আছি। তবে বহুদিন পর ফোন দেওয়ার কারণটা কি জানতে পারি? আমি কি তোরে শুধু কারণের জন্য ফোন দেই? এমনিতে কি ফোন দেই না? তবে আজ কারণেই ফোন দিয়েছি। আরে রাগ করছিস কেন? আমি জানতাম তুই নিশ্চয়ই কোনো না কোনো কারণেই ফোন দিয়েছিস। বল, কারণটা কি? কোনো মেয়ের জন্য ফোন দিয়েছিস নাকি রে? আরে না, কোনো মেয়ের জন্য নয়। তুই কালকেই আমেরিকা চলে আয়, খুব ইমার্জেন্সি একটা কাজ করতে হবে। এখনই তুই রওনা দে, আমি তোর জন্য সব কিছু রেডি করতেছি। আচ্ছা, আমি এখনই রওনা দিচ্ছি। আপনারা আবার জিজ্ঞেস করবেন আমি কেন আর আমেরিকা কেন যাব? আমি তো গরিব, তাই তো? না, আমি গরিব না, আমি সেই টপ ডাক্তার। এখানে আমার ওয়ার্ড বয় হওয়ার কারণ গল্পের সাথেই থাকুন, তাহলে জানতে পারবেন। আর মাসুদ যে ফোন দিয়েছিল, সে একজন বড় ডাক্তার। তো আমি রেডি হয়ে চলে আসছি এয়ারপোর্টে। আপনারা আবার বলবেন আমি তো প্রাইভেট হেলিকপ্টার ছাড়া যাতায়াত করি না, তাহলে এয়ারপোর্টে কেন? হ্যাঁ, আজ আমি বিমানেই যাব। অনেক দিন ধরে বিমানে যাতায়াত করি না। মাসুদ অনেক বড় ডাক্তার হওয়ায় ওর কথায় আমার জন্য ইমার্জেন্সি একটা বিমানের টিকিট কেটে দিয়েছে। আর আমি টিকিট নিয়ে নিজের সিটে গিয়ে বসলাম। বিমান আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। ওইদিকে মেঘা ও তার পরিবার সবাই আমেরিকায় পৌঁছে গেছে। সরাসরি মেঘার মামা যে হসপিটালে ভর্তি, সেই হাসপাতালে পৌঁছে গেছে। মেঘা কাউন্টার থেকে ওর মামার রুম নাম্বার জেনে নিল যে ওর মামা কোন রুমে ভর্তি আছে। তারপর মেঘা ও ওর পরিবার সেখানে গেল। সেখানে গিয়ে দেখে ওর মামি বাইরে বসে কান্না করতেছে। মেঘা ও মেঘার পরিবার মেঘার মামির কাছে গেল। ওনারা মেঘার মামিকে সান্ত্বনা দিতে থাকলো। আর মেঘা চলে গেল ডাক্তারের সাথে কথা বলতে। এদিকে রাত 11টায় বিমান আমেরিকায় বিমানবন্দরে ল্যান্ড করলো। আমাকে রিসিভ করতে মাসুদ এসেছে। আমি মাসুদের সাথে চলে গেলাম। মাসুদ যেখানে থাকে সেখানে। দীর্ঘ জার্নি করার কারণে শরীর খুব ক্লান্ত, তাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। মেঘা ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলো যে তার মামার অপারেশনের জন্য টপ ডাক্তারকে আসতে বলা হয়েছে, আর তিনি খুব শীঘ্রই আসছেন। আর এদিকে মরিয়ম প্রাইভেট হসপিটালে ডক্টর মুনতাহা আর তার অ্যাসিস্ট্যান্ট নার্স ইরা সারাদিন রোগী দেখে রাতে বাড়িতে গেছে। আজ ডক্টর মুনতাহার অনেক রোগী দেখতে হয়েছে। ডক্টর মেঘার রোগীগুলোকেও আজ মুনতাহার দেখতে হয়েছে, তাই আজ একটু বেশি দেরি হয়ে গেছে। কাল একজন ডাক্তার কয়েকদিনের জন্য আনা হবে ডক্টর মেঘার অনুপস্থিতিতে রোগীর সেবা দেওয়ার জন্য। আজ এই বিষয় নিয়ে হসপিটালের ম্যানেজার সমালোচনা করছে। আজ 7 বছর পর দেশে আসছে মনির। 7 বছর আগে এ দেশ ছেড়ে আমেরিকায় গিয়েছিল মনির। বর্তমানে মনির কানাডার নামকরা হাসপাতাল পপুলার হাসপাতালে ডাক্তারি করছে। বাবা মায়ের জোরাজুরিতেই কয়েকদিনের জন্য এই দেশে এসেছে। কিছুদিন পর আবার চলে যাবে।
পরিবারের সবার সাথে ভাব বিনিময় করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল মনির। এদিকে আমি রাতেই মাসুদকে আমার আসার বিষয়টি কনফার্ম করতে বলেছি। মাসুদও আমার কথা মতো ওনাদের কনফার্ম করে দিয়েছে। সকাল 4টায় ঘুম থেকে উঠলাম, তারপর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি বাসায় থেকে সার্জিক্যাল মাস্ক সহ অপারেশন করার জন্য এমনভাবে পোশাক পরলাম যাতে কেউ আমাকে চিনতে না পারে। আমার জন্য মাসুদ এগুলো আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে, তাই এখন এগুলো পরে মাসুদের দেওয়ার ঠিকানা মোতাবেক রওনা দিলাম। ওহ, আপনারা আবার বলবেন আমার সাথে যোগাযোগ না করে মাসুদের সাথে কেন যোগাযোগ করলো। আসলে আমি আমার সিমটা মাসুদরে দিয়েছি, যদি কেউ আমার খোঁজ খবর করে তাহলে ওই আমাকে জানায়, তাই তারা আমার সাথে যোগাযোগ না করিয়া মাসুদের সাথে করেছে। এইদিকে মেঘা সকাল থেকেই খুব ব্যস্ত, কেননা আজ ওর মামার অপারেশন। মেঘা এখন পর্যন্ত ডাক্তারের নামটাও জানে না, অবশ্য জানার দরকার নাই। কিছুক্ষণ পর মেঘার মামার অপারেশন, তাই মেঘা অন্যান্য ডাক্তারের সাথে মেঘা নিজেও হেল্প করেছে, কেননা মেঘাও একজন ডাক্তার, তারও এই বিষয়ে অভিজ্ঞতা আছে। এদিকে মুনতাহা সকাল সকালই হাসপাতালে চলে এসেছে, কেননা আজ নাকি কয়েকদিনের জন্য একজন নতুন ডাক্তার আসবে। তারও জরুরি কয়েকটি রোগী, তাদের দেখতে এত সকালে আসা। কিন্তু তাড়াতাড়ি করে ঢোকার সময় কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে খুব সুন্দর সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে, কিন্তু মুনতাহা পড়ে গেছে আর ছেলেটা তাকে তুলছে না বলে মুনতাহা ভীষণ রাগ হয়। তাই তাড়াতাড়ি করে উঠে মুনতাহা যুবকটিকে বলে, ওই হ্যালো, চোখ কি আকাশে রাইখা আইছেন? দেখে চলতে পারেন না? যত সব কানার দল। এই বলে ভেঙচি কেটে মুনতাহা চলে গেল। আর যুবকটি বোবার মতো দাঁড়িয়ে মুনতাহার যা দেখলো। এই যুবকটি আর কেউ না, যুবকটি হলো মনির, যে গতকাল দেশে আসলো। এই হসপিটালের ম্যানেজার হলো মনিরের মামা। কাল মনিরের মামা জানতে পেরেছে যে কাল মনির দেশে এসেছে, তাই আজ মনিরকে তার সাথে দেখা করতে বলেছে। আর মনির দেখা করতে এসেছিল। দেখা করে যাওয়ার সময় মুনতাহার সাথে ধাক্কা খায়। তারপর কি হলো আপনারা সবই জানেন। মনির এক প্রকার ক্রাশ খেয়েছে। মুনতাহা যেমন সুন্দরী তেমন মায়াবতীও, যে কোনো ছেলে দেখলেই ক্রাশ খাবে। মনিরের তার ব্যতিক্রম হয়নি। মনির আবার ওর মামার কাছে যায়, গিয়ে বলে, মামা, আপনাদের এইখানে নাকি কয়েকদিনের জন্য ডাক্তার নেবেন? আমি তো একজন ডাক্তার, আমাকে নেন। আরে মনির, কি যে বলো না তুমি। তুমি আসছো ঘুরতে, ঘোরো, মজা করো, তোমার এখন এগুলো করতে হবে না। মামা, আমি প্রতিদিন রোগী দেখি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, তাই এখন রোগী না দেখলে ভালো লাগে না। আমি যে কয়েকদিন আছি, আমি রোগী দেখবো, অন্য কোনো ডাক্তার আনতে হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি রুগী দেখো, তবে আজকে ঘোরাঘুরি করো, কাল থেকে দেখো। আচ্ছা মামা, আজ তাহলে আসি। ওকে, আসো। মনির বিদায় নিয়ে চলে গেল। হাসপাতালে গিয়ে দেখি আমার ক্রাশ মেঘা বাইরে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনটা শান্তি পেল। আহ, কি শান্তি! আমি একটা জিনিস বুঝলাম না, মেঘা বাহিরে কি করে আর এখানে কেন? মেঘা না বলল ওর মামা নাকি গুরুতর অসুস্থ? তবে কি আমি যার অপারেশন করতে এসেছি সে কি মেঘার মামা? যদি হয়ে থাকে তাহলেও সমস্যা নেই, মামা শ্বশুরের অপারেশন করতে পারবো। যদিও হয় নাই, তবে মামা শ্বশুর তো হবে। মেঘা আমাকে দেখে আমার দিকেই এগিয়ে এসেছে। অবশ্য আমাকে চিনতে পারে নাই, কারণ আমার সারা শরীরে সার্জিক্যাল পোশাক দিয়ে ঢাকা। মেঘা আমাকে ওর সাথে যেতে বলল। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কথা বললাম না, কারণ ও আমার কণ্ঠ ভালো করেই চিনে। কথা বললেই ধরা পড়ে যাব। মেঘা মনে মনে ভাবে, ডক্টর ডক্টর বোবা নাকি? কথা বললো না কেন? শুধু মাথা নাড়ালো না, বোবা হবে কেন? সাধারণত বোবারা তো কানে শোনে না। উনি যদি বোবা হতেন, ওনার পক্ষে এত বড় একজন ডক্টর হওয়া সম্ভব হতো না। হয়তো ডক্টর অনেক চুপচাপ থাকে, তাই কথা বলে না। আমি মেঘার সাথে গেলাম অন্য ডাক্তারদের সাথে দেখা করে সাক্ষাৎ করতে। গিয়ে দেখা সাক্ষাৎ করলাম আর অপারেশনের কাজ শুরু করব, তাই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বললাম। আর এইদিকে আজ হিরোর মতো মরিয়ম প্রাইভেট হসপিটালে এন্ট্রি নিল ডক্টর মনির চৌধুরী। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক ঘড়ি, ব্ল্যাক শু, পুরো ব্ল্যাক বয়। শুধু মুখটা উজ্জ্বল সুন্দর, এতে মনিরকে আজ অনেক সুন্দর দেখাচ্ছে। যে কোনো মেয়েই দেখলে বস্তা বস্তা ক্রাশ খাবে। আর এদিকে মুনতাহাও কম না, আজ কি মনে করে যেন ব্ল্যাক কালারের একটা 3 পিস পরে এসেছে। এতে মুনতাহা চকলেট গালের মতো লাগছে। মনির অধীর আগ্রহে মুনতাহার জন্য বসে আছে, কখন মুনতাহা আসবে। কিন্তু মুনতাহার আসার কোনো খবরই নেই। অল্প কিছু সময় পরের মধ্যেই মুনতাহা চলে এসেছে। মুনতাহাকে দেখে মনির চোখ ফেরাতে পারছে না। মুনতাহারও একই অবস্থা। কিছু সময় পর মুনতাহা
এইভাবে চলে গেল যে যদি আমি ওনার দিকে এভাবে তাকিয়ে থাকি তাহলে ওনার দাম বেড়ে যেতে পারে। সত্যি মেয়েরা পারেও বটে। মুনতাহা চলে যাওয়ার দিকে মনির হাবলার মতো তাকিয়ে রইল এবং কিছু সময় পর ওর মামার কাছে চলে গেল, গিয়ে জয়েন করে রোগী দেখতে চলে গেল। এদিকে মুনতাহা ভাবছে, উনি এই হাসপাতালে কি করে? শুনলাম কাল নাকি একজন নতুন ডাক্তার নিছে। উনাকে তো আবার নেয় নাই। হাই আল্লাহ, তাহলে তো আমি শেষ। উনারে দেখলে তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, খালি মন চাই উনারে খেয়ে ফেলি। আল্লাহ, তুমি আমাকে রক্ষা কইরো। এরপর মুনতাহা রোগী দেখতে চলে যায়। মনির আজ মুনতাহা যেদিকে রোগী দেখে সেই দিকে আজ রোগী দেখতে এসেছে। আসলে রোগী দেখতে আসে নাই, আসছে মুনতাহাকে দেখতে। রোগী দেখা এটি সাধারণ এমন কারণ মাত্র। এদিকে আমি অপারেশন থিয়েটারে দীর্ঘ 4 ঘন্টা অপারেশন পর অপারেশন সম্পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালোভাবে অপারেশন করতে পেরেছি। খুব সাবধান সহিত করতে হয়েছে, বিন্দুমাত্র ভুল করি নাই। অপারেশন শেষ করে রোগীকে বেডে পাঠিয়ে দিলাম আর আমি সোজা বাসায় চলে আসলাম, কারণ ওইখানে এগুলো চেঞ্জ করা যাবে না, করলেই ধরা পড়ে যাব। তবে আসার সময় বলে এসেছি যে রোগী 48 ঘন্টা পর জ্ঞান ফিরবে, আর কেউ যেন রোগীর সামনে কান্নাকাটি না করে বা জোরে কথা না বলে। রোগীকে কমপক্ষে 3 মাস বেড রেস্টে রাখতে হবে। মেঘার মামি, মেঘার পরিবারের সবাই ওর মামাকে দেখতে গেল, আর আমি বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমে বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজে গেলাম। নামাজ পড়ে একটু আমেরিকা কিছুটা অংশ ঘুরতে বের হলাম। আমেরিকা বিশাল বড় একটা রাষ্ট্র, এখন এটা সম্পূর্ণ ঘোরা সম্ভব না। আর এখানে আমার একটা পছন্দের জায়গা আছে, সুযোগ পেলেই ওখানে আমি মাঝে মাঝে আসতাম। বাংলাদেশে যাওয়ার পর এখানে আর আসা হয় নাই। দীর্ঘ 1 ঘন্টা পর সেই জায়গায় পৌঁছে গেলাম। আর বাংলাদেশের ডক্টর মনির চৌধুরী তো মুনতাহার প্রেমে অন্ধ হয়ে গেছে। মনির তো মুনতাহার বিনে কিছুই বুঝছে না। উনি যে একজন বড় ডাক্তার, ওনার সে বিশাল বড় একটা দায়িত্ব আছে, তিনি তা প্রায় ভুলেই গেছেন। সারাক্ষণ ওই মুনতাহার ভাবনায় মগ্ন থাকে, এমনকি খাওয়ার সময়ও। একদিন খাবার টেবিলে খাওয়ার সময় খাওয়া বাদ দিয়ে শুধু ভাত নাড়াচাড়া করতেছে। এটা দেখে মনিরের মা মনিরকে বলে, কি রে, খাচ্ছিস না কেন? কি হয়েছে? না মা, আর খাবো না, পেট ভরে গেছে। খাবার খেলেই না এখনই পেট ভরে গেছে? তোর তো আবার শরীর খারাপ হলো না তো? না মা, আমি ঠিক আছি। তবে একটা কথা জেনে রাখো, আমি আর তোমাদের ছেড়ে বিদেশে যাব না, দেশেই ডাক্তারি করব, আর তোমাদের সাথেই থাকবো। এটা শুনে মনিরের মা খুব খুশি। আর হবে না কেন, সব মাই চায় তার সন্তান তার কাছেই থাকুক। কোনো মাই চায় না যেন তার সন্তান দূরে থাকুক, শুধু পরিস্থিতি আর অভাবের জন্য সন্তানকে দূরে পাঠায়। তবে এতে যে মায়ের কত কষ্ট হয় সেটা একজন মাই ভালো জানে। মায়ের কোনো তুলনা নাই। দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে হাজারো যন্ত্রণা সহ্য করে সন্তানকে দুনিয়াতে আনেন, নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করেন। অথচ এই নিমুখারাম বেঈমান সন্তানগুলো বৃদ্ধকালে মাকে বোঝা মনে করে, হয় তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, নাহলে নানাভাবে মায়ের উপর অত্যাচার করে, এমনকি মাঝে মাঝে মায়ের উপর হাতও ওঠায়। ধিক্কার জানায় এমন সন্তানদের, এরা সন্তান নামের কলঙ্ক। সবার কাছে বিনত অনুরোধ, কেউ কখনো মা বাবার সাথে কষ্ট দেবেন না। সে সময়ে মায়ের এবং বাবার যথেষ্ট সেবা করবেন। এই মাই তোমার জান্নাত। এবার গল্প ফেরা যাক। ওইদিকে মুনতাহা রাতে ঘুম হারাম হয়ে গেছে মনিরের কারণে। মুনতাহা সারাক্ষণ হয়ে মনিরকে নিয়ে ভাবে। তবে মেয়েদের একটা বিশেষ গুণ আছে, এটা মানতেই হবে। গুণটা হলো মেয়েরা হাজারো চিন্তাভাবনার মধ্যে থাকলেও, হাজারো ভাবনায় থাকলেও নিজের দায়িত্ব পালনে অটুট থাকে। মুনতাহা ভাবে, আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে মন চুরি করতে পারলো না। আরে মনির এক ধাক্কায় আমার মন চুরি করে নিল। কি আছে এই মনিরের মাঝে? আচ্ছা, এমন তো নয় যে ছেলেটা দেখতে ভালো কিন্তু চরিত্র ভালো না। হতে পারে ভালো ছেলের হাজার হাজার মেয়ে মন ছিনিমিনি খেলে, তাদের মধ্যে থেকে সব কেড়ে নিয়ে তাদের দূরে ঠেলে দেয়। না, মনিরকে তো এমন মনে হয় না। তবে ওকে আমার পরীক্ষা করতে হবে। ওর সাথে সারা জীবন কাটাবো, ওকে তো আমার পরীক্ষা করে নিতেই হবে। কাল থেকে মিশন শুরু। আর এই দিকে দীর্ঘ 48 ঘন্টা পর মেঘার মামার জ্ঞান ফিরল। মেঘার মামি, মেঘার পরিবার যায় মেঘার মামার সাথে দেখা করতে। আমি নিষেধ করে আসছি রোগীর সাথে যেন কেউ কথা না বলে, আর রোগী কেউ যেন উত্তেজিত না করে। আর মেঘাও একজন ডাক্তার, তাই শিবকাবকে কথা বলতে দেয় নাই। সবাই শুধু দেখেই চলে এসেছে। মেঘা আর একটা নার্স ওর মামার পুরো সেবা করছে, সাথে মেঘার মামিও আছে। মেঘার আব্বু আম্মু মেঘার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা মাঝে মাঝে দেখা করতে আসবে। আমি যে জায়গায় আসলাম
সেটা হলো প্রবীণালয় ও এতিমখানা। এখানে প্রবীণ ও এতিমরা একসাথে থাকে, তাই এটার নাম করা হয়েছে প্রবীণালয় ও এতিমখানা। প্রবীণ ও এতিমখানা একসাথে করার সুবিধা হলো প্রবীণদের থেকে কে নাই, আর এতিমদের তো এমনিতেই নাই। প্রবীণরা যাতে এই এতিমদের পেয়ে নিজের সন্তানদের ভুলে থাকতে পারে, আর এতিমরা যাতে কিছুটা হলেও বাবা মায়ের ভালোবাসা পেতে পারে, তার জন্যই প্রবীণালয় ও এতিমখানা একসাথে করা হয়েছে। আমার এখানে খুব ভালো লাগে, এদের দেখলেই মনটা জুড়িয়ে যায়। এরা যে এতিম, এদের দেখলে বোঝাই যায় না কত আনন্দে দিন কাটায় এরা। পাড়াপাড়ি, হাসাহাসি, খেলাধুলা আর মাঝে মধ্যে পড়াশোনা করেই এদের সুখেই দিন কাটে। এ দেখলে মনে এক প্রকার তৃপ্তি আসে যায়, বোঝানো যাবে না। আমি ওদের সাথে অনেকক্ষণ কাটিয়ে দিলাম, খাওয়ার টাকা পয়সা দিয়ে চলে আসলাম। এইদিকে বাংলাদেশে মনিরাজ যে করেই হোক মুনতাহার সাথে কথা বলবেই সিদ্ধান্ত নেয়, কিন্তু মুনতাহাজ মনিরকে পরীক্ষা করবে বলে ঠিক করেছে। মুনতাহাজ অনেক প্ল্যান করেছে মনিরকে পরীক্ষা করার জন্য। এর জন্য ও সাহায্য নেবে ওর অ্যাসিস্ট্যান্ট নার্স ইরার। ইরাও তো অনেক সুন্দরী আর স্মার্ট একটা মেয়ে, যে কোনো ছেলেকে অল্প সময়ে ঘায়েল করতে পারে এরা, এতটা সুন্দর। তাছাড়া ইরার বর্ণনা আগেই দিয়েছি, তাই এখন আর বেশি কিছু বললাম না। মুনতাহা ইরাকে নিয়েই ব্যবহার করবে। যদি মনির মেয়েবাজ হয় তাহলে সে ইরার সাথে রিলেশন করতে রাজি হয়ে যাবে, আর যদি তা না হয় তাহলে মনির রাজি হবে না। তখন মুনতাহা মনিরকে প্রপোজ করবে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করে নেবে। মুনতাহা রাতে ইরাকে বুঝিয়ে বলেছে। ইরা কিছুতেই রাজি ছিল না, অনেক রিকোয়েস্ট করার পর ইরা রাজি হয়েছে। এতদিন ইরা আর মুনতাহার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আর এইদিকে আমি রাতে বাসায় ফিরে এসেছি এবং মাসুদকে বলি, মাসুদ আমি কালকেই বাংলাদেশে ফিরে যাব, তুই সব কিছুর ব্যবস্থা কর। আরে কয়টা দিন থেকে যা, তুই তো আসোসই না, অনেক ব্যস্ত মানুষ। আর কয়টা দিন আমার সাথে থেকে যা। না রে বন্ধু, আর থাকতে পারবো না, আমার কালকেই চলে যেতে হবে। তুই বাংলাদেশে যাস, তোরে নিয়ে সারা বাংলাদেশ ঘুরবো। তুই এখন আমি যে কাল যাব তার ব্যবস্থা কর। আচ্ছা করতাছি, তুই এখন খাওয়া দাওয়া করে রেস্ট নে, আমি সব কিছুর ব্যবস্থা করতাছি। ওকে। মাসুদ চলে গেল সব কিছু ব্যবস্থা করতে, আর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ওইদিকে মেঘা সবসময় ওর মামার খেয়াল রেখেছে, বারবার সব কিছু চেক আপ করছে। মাঝে মাঝে মেঘার মামি মেঘার মামাকে খাওয়াচ্ছে, মাঝে মাঝে মেঘার মা বাবাও মেঘার মামাকে এসে দেখে যাচ্ছে। এত ব্যস্ততার মধ্যে মেঘা আমাকে প্রায় ভুলেই গিয়েছে। হঠাৎ মেঘার ফোনে একটা সিম কোম্পানির মিনিট অফারে একটা মেসেজ আসে। মেসেজ শব্দে মেঘার ফোনের দিকে তাকায়, আর কি মেসেজ এসেছে সেটা দেখার জন্য মেঘা ফোন হাতে নেয়। মেসেজ পরে দেখে সিম কোম্পানির মিনিট অফার এটা দেখে মেঘা বিরক্ত হয়। তবে মেসেজ অপশন থেকে বের হতেই মেঘার আমার কথা মনে হয়। মেঘা ভাবে, আজ কত দিন হলো ইস্টাফিলের খোঁজ নেওয়া হয় না, কেমন আছে আল্লাহই ভালো জানে, দেখি একটু ফোন দিয়ে কেমন আছে। এই ভেবে মেঘা আমাকে ফোন দিল। আমি কেবল খাওয়া দাওয়া করে ঘুমালাম, অমনি আমার ফোনটা বেজে উঠল। শালার কি একটা ডিস্টার্ব, এই ফোনের জ্বালা একটু শান্তি মতো ঘুমাতেও পারি না, জাস্ট অসহ্য। অনেক বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই স্বস্তি বিরক্তি নিমিশেই উধাও, কারণ আমার ক্রাশ মেঘা আমাকে ফোন দিয়েছে। কতদিন ধরে মেঘার সাথে কথা বলি না, যাক আজ একটু বলি। এভাবেই ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ইসরাফিল সাহেব? আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? আর ওইখানে যাওয়া তো আমার কথা ভুলেই গেছেন, কোনোদিন তো ফোনও দিলেন না। আর বইলেন না ইসরাফিল সাহেব, মামার এই অপারেশনের কারণে খুব ব্যস্ত ছিলাম, তাই খোঁজ নেওয়া হয়নি। ও আচ্ছা, তা আপনার মামা এখন কেমন আছে? আছে মোটামুটি আগের থেকে ভালো, আল্লাহর রহমতে অপারেশনটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, যাক তাহলে কোনো সমস্যা হয় নাই। আপনি কবে আসবেন? কোনো সমস্যা হয়নি, আমি কয়েকদিন পরেই চলে আসব। আচ্ছা তাহলে আইসেন, আর নিজের খেয়াল রাখেন। আমি এখন ঘুমাবো, গুড নাইট। ওকে, গুড নাইট। তারপর মেঘা ফোন কেটে দিল, আর আমি দিলাম ঘুম। পরের দিন সকালে আমি আমেরিকার বিমানবন্দরে। আমাকে বিদায় দিতে আমার সাথে এসেছে মাসুদ। অল্প সময়ের মধ্যে বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। মাসুদকে বিদায় জানিয়ে বিমানে গিয়ে আমার সিটে গিয়ে বসলাম। অল্প কিছু সময়ের মধ্যেই বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো। আমি কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। এদিকে বাংলাদেশে আজ ইরা মুনতাহার কথা মতো কাজ করার প্রিপারেশন নিচ্ছে। ও আগে থেকে প্ল্যান করেছে আজ ওকে কী কী করতে হবে।
আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় মনিরের। ও আজ স্বপ্নের মুনতাহাকে নিয়ে হানিমুনের সাজেকে। ও স্বপ্নে আজই মুনতাহাকে বিয়ে করেছে। ওর ইচ্ছা হানিমুনে যায় বাসর করব। তাই ওর বিয়ের দিনই মুনতাহাকে নিয়ে হানিমুনে যায় মনির। চারদিকে কি সুন্দর প্রকৃতি, তার মাঝে আজ মনির বিয়ে করেছে, তাও আবার মনের মানুষকে। কি যে আনন্দ লাগছে মনিরের, তা বলে বোঝাতে পারবো না। অল্প কিছু সময়ের মধ্যে কিছু পার্লারে মেয়েরা সাজিয়ে দিয়ে গেল। একটা ঘরে মুনতাহাকে রেখে মেয়েগুলো চলে গেল। মনির অপেক্ষা না করে সরাসরি ওই রুমে ঢুকে পড়লো। মুনতাহা যখন মনিরকে সালাম করতে যাবে, মনির মুনতাহাকে কোলে তুলে খাটে ফেলে দেয়। তারপর মনির ধীরে ধীরে মুনতাহার দিকে এগিয়ে যায় বাসর করার জন্য। কেবলই মনির মুনতাহাকে লিপ কিস করতে যাবে, অমনি ওর মায়ের ডাকে ঘুমটা ভেঙে যায়। আরে বেচারা, বাসরটাও করতে পারলো না। একরাশ বিরক্তি নিয়ে মনির ঘুম থেকে উঠলো। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলো হাসপাতালের উদ্দেশ্যে। আজ 4 দিন হলো মেঘার মামার জ্ঞান ফিরেছে। মেঘা সর্বোচ্চ দিয়ে মেঘার মামার সেবা করেছে। সাথে একটা নার্সও মেঘার মামি মেঘাকে সাহায্য করেছে। মেঘার সেবায় মেঘার মামা কিছুটা সুস্থ। আর কিছুদিনের মধ্যেই মেঘার মামা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আশা করা যাচ্ছে। আমি দীর্ঘ 3 ঘন্টা পর বাংলাদেশ বিমানবন্দরে এসে পৌঁছালাম। সেখান থেকে সোজা আমার বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। আসার সময় খাবার কিনে নিয়ে এসেছিলাম, তাই খেলাম। জার্নি করার কারণে অনেক ক্লান্ত, তাই ঘুমালাম। কাল থেকে আবার জয়েন করব হাসপাতালে। তবে আমেরিকা যাওয়ার সময় ম্যানেজারের কাছ থেকে ছুটি নিয়েছিলাম। আমার এক আত্মীয়র অসুস্থতার জন্য ছুটিটা ইমার্জেন্সি, এটা বলে। মেঘা ছুটি থাকায় আমারও ছুটি দিতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি মেঘার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়, তাই কোনো সমস্যা হয়নি। অন্যথায় সমস্যা হতো। আজ মুনতাহা আগে এসেছে হসপিটালে লুকিয়ে লুকিয়ে মনিরকে ফলো করতে। আজ মনিরকে ফলো করে দেখবে যে মুনতাহা মনিরের যোগ্য কি না, নাকি ও কোনো মেয়েবাজ। তবে মুনতাহার বিশ্বাস মনির কোনো মেয়েবাজ না। দেখা যাক মুনতাহার বিশ্বাস কতটুকু সত্য হয়। মনির মুনতাহার কথা ভাবতে ভাবতে হসপিটালে ঢুকছে। আর ইরা যেন কি কাজে একটু বাইরে যাচ্ছিল। মনিরকে দেখে ইরা প্ল্যানের কথা মনে পড়লো। এরা ইচ্ছা করে মনির সাথে ধাক্কা খেলো। মনিরাকে সরি বলে চলে গেল, কিন্তু ইরাকে তুললো না। অবশ্য এটা মুনতাহা দূর থেকে দেখেছিল। মুনতাহা অনেক জ্বলছিল। সব মেয়েরই জ্বলে তার প্রিয় মানুষের সাথে অন্য মানুষের ধাক্কা খেলে। মুনতাহার ইচ্ছা করছিল ইরাকে খেয়ে ফেলতে, কিন্তু মুনতাহা তো মনিরকে পরীক্ষা করার জন্যই তো ইরাকে দিয়ে এসব করাচ্ছে। তবে মুনতাহা এটুকু বুঝতে পারলো মনির মেয়ের প্রতি কোনো লোভ নাই, নাহলে এতক্ষণে ইরাকে পটানোর চেষ্টা করতো। এভাবে মুনতাহা শান্তি পেল। এরাও বুঝতে পারলো মনির অন্য সকল ছেলেদের মতো নয়, ও মুনতাহার জন্য পারফেক্ট। তবে মনির মুনতাহাকে ভালোবাসে কি না আমি জানবই। মনির সরাসরি হসপিটালের ভিতরে চলে যায়, গিয়ে মুনতাহার খোঁজ করতে থাকে। কিন্তু আজ মুনতাহাকে মনির খুঁজে পায় না, কারণ আজ মুনতাহা মনিরকে লুকিয়ে লুকিয়ে ফলো করছে। মনির মুনতাহাকে খোঁজার জন্য মুনতাহা যেদিকে রোগী দেখে সেদিকে যায়, কিন্তু হঠাৎ ইরা এসে মনিরকে প্রপোজ করে। এদিকে মুনতাহাকে খুঁজে পাচ্ছে না, তার মধ্যে আবার অতিরিক্ত ঝামেলা। তাই মনির ইরাকে মনের একটা চড় মারে। আর মনির বলতে থাকে, একটা কথা শুনে রাখো, আমি মুনতাহাকে প্রথম যেদিন দেখছি সেদিনই মুনতাহাকে এই মনে জায়গা দিয়ে ফেলেছি। এই মনের আনাচে কানাচে শুধু মুনতাহার বসবাস। আমার সমস্ত ভাবনা জুড়েই এখন শুধু মুনতাহা। যদিও আমাকে তোমার মনের কথা জানার অধিকার আছে, কারণ তুমি একজন স্বাধীন দেশের নাগরিক। তোমার একজনকে ভালো লাগতে পারে, তবে তোমাকে চড় মারা আমার উচিত হয়নি। আসলে আমি অনেকদিন ধরে মুনতাহাকে খুশি পাচ্ছি না, তাই মেজাজটা খারাপ হয়ে আছে। তার মধ্যে তুমি এসে প্রপোজ করছো, তাই রাগ কন্ট্রোল করতে না পেরে তোমাকে চড় মেরেছি, তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, তবে রাগটাকে কন্ট্রোল করতে শিখেন, ভবিষ্যতে কাজে লাগবে, নয় কিন্তু সংসারে অশান্তির সৃষ্টি হবে। তবে শুভ কামনা রইল আপনাদের জন্য। দূর থেকে সবকিছু লক্ষ্য করছে মুনতাহা। মুনতাহার জন্য তার যোগ্য কাউকে খুঁজে পেয়েছে। মুনতাহা এমনটাই চেয়েছিল, যার ভাবনা জুড়ে শুধু মুনতাহা নিজেই থাকবে। মুনতাহা তার মনের মানুষকে খুঁজে পেয়েছে, আর সেটা হলো মুনতাহা সিদ্ধান্ত নিল আজই মনিরকে সে প্রপোজ করবে, মনিরকে নিজের করে নেবে। নয়তো কোনো ডাইনি এসে জাদুমন্ত্র করে মনিরকে বশ করে নিতে পারে। তাছাড়া আমরা দুজনেই প্রতিষ্ঠিত, এখানে কেউ কোনো সমস্যা করতে পারবে না। মুনতাহা সরাসরি একটা ফুল নিয়ে সরাসরি মনিরের সামনে প্রপোজ করে বলে, জীবনে ভালোবাসা কি এইটা আমি বুঝি না, আর কেমনে হয় সেটাও আমি জানি না। তবে আমার সারাটা ভাবনা জুড়েই শুধু তুমি ছাড়া কিছু ভাবতে পারি না।
তুমি আমার রাতের ঘুম কেড়ে নিছো। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, শুধু বারবার মন চায় তোমার কাছে ছুটে যাই। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি তোমাকে ভালোবাসি মনির, আমি তোমাকে ভালোবাসি। দিবে কি আমাকে সারাটা জীবন তোমার বুকে মাথা রেখে কাটাতে? কথা দিলাম কখনো ছেড়ে যাব না তোমাকে। মনির অবাক হয়ে গেছে মুনতাহার প্রপোজে। মনির ভাবছিল মনির শুধু একাই মুনতাহাকে ভালোবাসে, কিন্তু মুনতাহা যে মনিরকে ভালোবাসে আর মুনতাহা যে মনিরকে প্রপোজ করবে এটা মনিরের ধারণার বাইরে ছিল। মনির মুনতাহার সাথে মজা করার জন্য বলল, মুনতাহা আই এম সরি। কি? তোমার আব্বু আমার শ্বশুর আর তোমার আম্মু আমার শাশুড়ি। কুত্তা, এভাবে কেউ অ্যাকসেপ্ট করে? যা, তোর সাথে কোনো কথা নাই। এই বলেই মুনতাহা চলে যেতে নেয়। মনির মুনতাহার হাত ধরে টান দিয়ে বাহুডোরে আটকে নেয় মনির। মনির বলে, এই পাগলি, আমাকে ছেড়ে কোথায় যাও? তোমাকে আর কোথাও যেতে দেব না। সারা জীবন তোমাকে এই বাহুডোরে আগলে রাখবো, আর কিছুদিনের মধ্যেই এই বুকে মাথা রাখার অধিকারটা পার্মানেন্ট করে দেব। এখান থেকে শুরু হলো মনির আর মুনতাহার প্রেম কাহিনী। আর এইদিকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প সময়ের মধ্যেই হাসপাতালে পৌঁছে গেলাম। আমেরিকায় এসেছে মেঘা, আজ 7 দিন হয়ে গেল। মেঘা হাসপাতাল থেকে মাত্র 10 দিনের ছুটি নিয়ে এসেছে। মেঘা একজন ডাক্তার হওয়ায় 10 দিনের বেশি ছুটি নিতে পারেনি। আর 2 দিন পরেই মেঘা চলে যেতে হবে বাংলাদেশে। মেঘার মামা এখন অনেকটাই সুস্থ, আর কিছুদিনের মধ্যেই মেঘার মামা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। মেঘার একটা পিচ্চি মামাতো বোন ছিল, সে ছোটবেলায় হারিয়ে গেছে। মেঘার মামা ও মামি বাংলাদেশে মেঘাদের বাড়িতে বেড়াতে যাইতে চাইছিল, সাথে মেঘার পিচ্চি মামাতো বোনও ছিল। হঠাৎ গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে মেঘার মামা ও মেঘার মামি দুজনে বেঁচে যায়। হারিয়ে যায় মেঘার পিচ্চি মামাতো বোনটা। যেখান থেকে মেয়ে হারানোর কষ্টটা মেঘার মামার মনে ব্যাপকভাবে প্রভাব ফেলে। সবচেয়ে বেশি ভালোবাসতো মেঘার মামা মেঘার মামাতো বোনকে। সব বাবারও চোখে মনি তার মেয়ে। মেঘার মামা মেয়ে হারানোর বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। এক প্রকার ডিপ্রেশনের ফলে ওনার ব্রেনে একটা সমস্যা হয়। তারপরেরটুকু তো আপনারা জানেনই। তবে মেঘার মামার সমস্ত বাংলাদেশে তন্ন তন্ন করে খোঁজ নেয়, কিন্তু কোথাও পায়নি। আজও অপেক্ষা করছে কোন একদিন হয়তো ঠিকই সে খুঁজে পাবে তার মামাতো বোনকে। হাসপাতালে গিয়ে তো অবাক, কেননা হাসপাতালে মনিকে দেখতেছি। মনির এখানে নতুন ডাক্তার। মনির এখানে থাকলে তো আমার সবচেয়ে বড় সমস্যা। মনির এখানে থাকলে তো আমি ধরা পড়ে যাব। মনির এখানে থাকলে আমি কেন ধরা পড়ে যাব তাই তো জানতে চাইতেছেন আপনারা। আমি বলতেছি আপনাদেরকে, কি মনে আছে আমি, মাসুদ, আরেকজন, আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড ছিলাম। আর একজন হলো সেই মনির। আমি সবাই একসাথে লেখাপড়া করে ডাক্তারি হয়েছি। সবাই যার যার মতো করে ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকি, তবে মাঝে মাঝে ফোনে যোগাযোগ হয়। আমি যে হাসপাতালে থাকি তা মনির জানে না। শুধু মনির কেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আবার আপনারা বলবেন মেঘার, ইরা, মুনতাহা ওরা তো জানে। আরে ওরা তো আমার ওয়ার্ড বয় হিসেবে জানে। আমি যে টপ ডাক্তার সেটা ওরা জানে না। কিছুতেই মনিরের সামনে পড়া যাবে না, তাই বুদ্ধি করে একটা ক্যাপ কিনে আনলাম। মাস্ক তো সবসময় পরতে হয়। ক্যাপ আর মাস্ক পরলে সহজে মনির আমাকে চিনতে পারবে না। আমি আমার কাজ করার জন্য অন্যদিকে চলে গেলাম। কাল একজন ডাক্তার অবসর নেবে। দীর্ঘদিন তিনি এই হসপিটালে আছেন। কাল ওনাকে বিদায় দেওয়ার জন্য বড় একটা আয়োজন করা হয়েছে। উনি সততার সহিত দীর্ঘদিন ধরে ডাক্তারি করে আসছে। ওনাকে দ্বারা আজ পর্যন্ত কেউ দুর্নীতি করতে পারে নাই। উনি ওনার সততার তীব্র অটুট ছিলেন। ওনার মতো ডাক্তার সমগ্র বিশ্বে অনেক দরকার। কেউ বাধ্য হয়ে দুর্নীতি করে, আবার কেউ লোভে পড়ে দুর্নীতি করে, তবে এইসব ওনাকে ছুঁতেও পারেনি। এতক্ষণ তো ওনার বিষয়ে বললাম, আসলে তো ওনার নামটাই বলা হলো না। ওনার নাম হলো ডক্টর শাকিল খান। উনি কানাডা মেডিকেল কলেজ থেকে ডক্টর হয়েছেন। উনি অনেক জায়গায় ডক্টরি করেছেন, তবে দীর্ঘদিন ধরে এই মোরেম প্রাইভেট হসপিটালে ডক্টরি করছেন। মনির সুযোগ বুঝে হাসপাতাল থেকে বের হয়ে শপিং মলে যায়। শপিং মলে যেই মুনতাহার জন্য নীল রঙের শাড়ি, চুড়ি আর অন্যান্য জিনিস, সাথে ওই শাড়ির সাথে ম্যাচিং করে নিজের জন্য একটা ব্লেজার কিনে আনে। এনেই মুনতাহাকে গোপনে এগুলো দেয়। কাল এগুলো পরে আসতে বলে। আজ সন্ধ্যায় ওরা চলে যায়। আর কিছু লোক এই হসপিটাল সাজানোর জন্য কাজে লেগে পড়ে। তারা রাতের মধ্যেই হসপিটালটা সাজিয়ে ফেলে। মাসুদ কি যেন ভেবে আজ মনিরকে ফোন করে। হয়তো অনেকদিন ধরে কথা বলা হয় না বলে মনির মাসুদের ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস? অনেকদিন ধরে কথা হয় না। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? তুই তো আমাদের ভুলেই গেছিস। আলহামদুলিল্লাহ ভালো আছি। না রে দোস্ত, ভুলি নেই, তবে তোদের না জানিয়ে একটা কাজ করে ফেলছি। কি কাজ শুনি? দোস্ত, আমি একটা মেয়েরে ভালোবেসে ফেলছি, সেও রাজি।
এবং সেই আমাকে প্রপোজ করেছে। কি এত কাহিনী করে ফেলছিস শালা বেইমান, তুই আমাদের জানাসই নাই। থাক বাদ দে, বল মেয়েটা দেখতে কেমন, কবে আমাদের দেখাবি? মেয়েটা দেখতে অনেক সুন্দর, আজ যদি বাংলাদেশে চলে আয়, আর এসে তুই নিজেই চোখে দেখিস। আচ্ছা আমি আজই আসতেছি। আমার বন্ধুরা এমনই, বলা মাত্রই সবাই সবার সাথে আমরা যাই। বন্ধু এমন হয় দরকার। মাসুদ রেডি হয়ে বাংলাদেশে আসার জন্য বের হয়ে আসলো। আগেই বলেছি মাসুদের টিকিটের কোনো সমস্যা হয় না। ও বলা মাত্রই ওকে ইমার্জেন্সি টিকিট দেওয়া হয়। ও সরাসরি এয়ারপোর্টে গিয়ে বিমানে গিয়ে বসলো। আমি আমার মতো কাজ করে আমি রাতে বাসায় ফিরলাম। আমার রাতে বাড়িতে ফেরার কারণ হলো একজন ওয়ার্ড বয় আমার সমস্ত কাজ সেরে তারপর আসতে হয়েছে। তার মধ্যে আজ হাসপাতাল সাজাচ্ছে, তাই আমার বাড়ি ফিরতেও রাত হয়েছে। আসার সময় খাবার কিনে নিয়ে এসেছি, জানি আজ রান্না করতে পারবো না। এসে গোসল করে খাবার খেয়ে দিলাম এক ঘুম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এসে পড়লাম। আজ অনুষ্ঠান, তাই তাড়াতাড়ি এসে পড়লাম। আজ অনেক কাজ করতে হবে। কাল চলে আসবে মেঘা, অথচ আজ বড় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারলো না। মেঘার মামা প্রায় অনেকটাই সুস্থ। মেঘার যেহেতু ছুটি শেষ, তাই সেও ওখানে আর থাকতে পারবে না, তবে ফোনে যোগাযোগ রাখবে। মেঘাদের বিমানের টিকিট নিয়ে কোনো সমস্যা নাই, কারণ মেঘার মামা চাইলেই পুরো বিমানটাই মুহূর্তের মধ্যে কিনে ফেলতে পারে। আমি আগেই বলেছি মেঘার মামা আমেরিকার সবচেয়ে বড় ধনী, তার টাকা পয়সার অভাব নেই। তিনি প্রেসিডেন্টের ভালো একজন পরিচিত মানুষ, তবে তার ক্ষমতা দেখায় না। মেঘার মামার সবই আছে, শুধু সন্তান নামক জিনিসটাই নেই। ছিল একটা মেয়েও, তা ছোট থাকতেই হারিয়ে গেছে। মেয়ের আদর কমে যাবে দেখে আর সন্তান নেয়নি মেঘার মামা। তাহলে ভাবেন কতটা চোখের মনি ছিল মেঘার মামাতো বোন। মেঘার মামাতো বোন হারিয়ে যাওয়ার পর মেঘার মামা মানসিকভাবে প্রচুর ভেঙে পড়ে যাওয়ার কারণে আর কোনো সন্তান নেয়নি। এখন সে সন্তান হারা। রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে মাসুদ। মাসুদকে রিসিভ করতে গিয়েছে মনির। মাসুদকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে মনির। মাসুদ মনিরের মা বাবার সাথে কথা বলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুজনেই দেয় ঘুম। আজ মুনতাহা মনিরের দেওয়া শাড়ি, চুড়ি ইত্যাদি পরেছে। হাজার হোক, ভালোবাসার মানুষ দিয়েছে বলে কথা। যাই হোক, মনিরের পছন্দ খারাপ না। নীল শাড়িতে মুনতাহাকে নীল পরীর মতো লাগতেছে। মুনতাহা নিজেকে আয়নায় দেখে আর মনে মনে বলে, ইস, আমার বরটা খুব সুন্দর, পছন্দ আছে, মানতেই হবে। আমাকে তো আজ অনেক সুন্দর দেখাচ্ছে, তবে মনিরকে কেমন দেখাবে? আর মনিরই বা কেমন ড্রেস পরে আসবে? এমনিতেই ওকে যে কোনো ড্রেসেই অনেক সুন্দর লাগে। আর আজ যদি অনুষ্ঠান উপলক্ষে আরো ভালো ড্রেস পরে আসে, তাহলে তো নিজেকে কন্ট্রোলই করতে পারবো না। এমনিতেই মনিরকে স্ট্রবেরির মতো লাগে, খালি মনে চায় ওকে খেয়ে ফেলি। আল্লাহ, আজকে কন্ট্রোল করার তৌফিক দিও। আমি চাই না বিয়ের আগেই কিছু হোক। আল্লাহ, তুমি রক্ষা কইরো। আজ ইরা অনুষ্ঠান উপলক্ষে গোলাপি রঙের একটা শাড়ি, গোলাপি চুড়ি সবকিছু ম্যাচিং করে পরেছে। এতে ইরাকে অনেক সুন্দর লাগছে। মনির আর মাসুদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়। মনির মুনতাহার সাথে ম্যাচিং করে নীল রঙের ব্লেজার পরেছে, বাকিগুলো সাদা আর কালো, যেমন সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু। এতে মনিরকে পরে নায়কের মতো লাগছে। মাসুদ সাদা টি শার্ট, কালো ব্লেজার, কালো শু, কালো সানগ্লাস, কালো ঘড়ি পরেছে। মাসুদ প্রায় সময় এগুলো পরে। আমাদের বন্ধুদের মধ্যে অনেক মিল, সেটা যে কোনো বিষয়ে হোক। কালো আমাদের তিনজনের পছন্দের কালার। যাই হোক, আর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। বেচারা আমি এদিকে সব কাজ করে শেষ। এখন আমি বের হয়ে যাব, কেননা এখানে আমার আর কাজ নেই। দ্বিতীয়ত, আমার ক্রাশ মেঘা নেই। তৃতীয়ত, আজ এখানে থাকলে মনিরের কাছে ধরা পড়তে পারি। তাই আমি বেরিয়ে পড়লাম এতিমখানার উদ্দেশ্যে। অনেকদিন ধরে এতিমখানায় যাওয়া হয় না। আপনাদের কি মনে আছে আহাদের কথা? আহাদকে আজ দেখতে যাব, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম এতিমখানার উদ্দেশ্যে। এদিকে মুনতাহা চলে আসছে হাসপাতালে। মুনতাহা সব কিছু ঠিক আছে কিনা তা দেখে চলে গেল। ইরাও হাসপাতালে চলে এসেছে। ইরাও মুনতাহার সাথে দেখা করে চলে গেল। মনির ও মাসুদ হাসপাতালে প্রবেশ করলো। মনির মাসুদকে হাসপাতালটা একটু ঘুরে দেখাতে বলল। মনির চলে গেল ওর মামার সাথে দেখা করতে। আপনারা তো জানেনই, মনির মামা এই হসপিটালের ম্যানেজার। হাসপাতালে ঘটলো আরেক অঘটন। মাসুদ চারদিক দেখতে দেখতে যাচ্ছিল। ইরাও একটা দরকারি কাজে নিচ থেকে চেয়ে নিচে যাচ্ছিল। তখন ইরা আর মাসুদ অসাবধানতার জন্য ধাক্কা খায়। ফলে যখন ইরা পড়ে যেতে নেয়, তখনই মাসুদ খুব স্ট্রং। সামান্য ধাক্কায় ওর কিছুই হয় না। আমরা স্কুল লাইফে ওকে অনেক ধাক্কা দিয়েছি শয়তানি করে, কিন্তু ওর কিছুই হয়নি। ও প্রচুর স্ট্রং। মাসুদ তো ইরাকে দেখে ফিদা। কি মায়াবী চেহারা তার, কি টান টান চোখ।
গোলাপি ঠোঁট এক কথায় মাসুদকে ঘায়েল করে ফেলেছে। অনেকক্ষণ যাবৎ এই রোমান্টিক সিনারিটা চলছে। এক পিচ্চির কান্না শব্দে রোমান্টিক মোডটা নষ্ট হয়ে গেল। হীরা কিছুটা বিরক্ত হয়ে নিচে চলে গেল, আর মাসুদ এক ঘোরের মধ্যে চলে গেল। এদিকে মনির তার মামার সাথে দেখা করে চলে আসে মাসুদকে খুঁজতে, কিন্তু সারা হসপিটাল খুঁজেও কোথাও পায় না। পরে দেখে মাসুদ সিঁড়ির ওইখানে দাঁড়িয়ে রয়েছে। মাসুদ, তুই ওখানে কি করিস? তোকে আমি সারা হসপিটাল খুঁজছি, আর তুই সিঁড়ির ওখানে কি করিস? মনে ডাকে মাসুদ ঘুর কেটে যায়। তখনই মাসুদ বলে, মানে হাসপাতালের চারদিকটা ভালো করে দেখছিলাম। তুই একজন বড় ডাক্তার, আর তুই কিনা এইভাবে হাসপাতাল ঘুরে ঘুরে দেখছিস? বল, সত্যি কথা বল। মানে হয়েছে কি, আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। কি অঘটন? আমাকে বল শুনি। তেমন কিছু না, তোকে বাসায় গিয়ে বলবো নি। তুই এক কাজ কর, তুই ফোন করে ভাবিকে আসতে বল, আর আমাদের সাথে ভাবির পরিচয় করিয়ে দে। আচ্ছা, একটু ওয়েট কর, আমি মুনতাহাকে ফোন করে ডাকতেছি। এই বলেই মনির মুনতাহাকে ফোন দেয়। এদিকে আমি এতিমখানায় এসেছি। আসার সময় অনেক চকলেট আর খাবার নিয়ে এসেছি। দেখি বাচ্চারা খেলতেছে। এদের হাসি খুশি মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আমাকে দেখে মাত্রই বাচ্চারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আহাদ অনেক বড় হয়ে গেছে, আর কয়েক বছর পর ও এসএসসি পরীক্ষা দেবে। তাকেও আমি ডাক্তারি পড়াবো ইনশাআল্লাহ। আমি সব বাচ্চার সাথে খেলতে শুরু করলাম। ওরা বায়না করলো, তাই আর না করতে পারি নাই। এদিকে মেঘার খবর পেয়েছি আজ নাকি ডক্টর শাকিল খানকে বিদায় দেওয়ার জন্য বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কিন্তু আজ আসতে পারবে না, কাল আসতে হবে। মেঘের কাছে অনুষ্ঠানের চেয়ে মামার কাছে থাকা খুব জরুরি। আসলেও জরুরি, তবে কালকেই মেঘাকে ফিরতে হবে। এই ভেবে মেঘার কিছুটা মন খারাপ। এদিকে মনির মুনতাহাকে ফোন দেয়। মনির ফোন পেয়ে মুনতাহার সাথে সাথেই রিসিভ করে। মনে হয় এতক্ষণ মনির ফোনের অপেক্ষায় ছিল মুনতাহা। মুনতাহা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো মনির? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় তুমি? তাড়াতাড়ি আমার কেবিনে চলে এসো, আমার এক বন্ধু এসেছে, তার সাথে তোমার পরিচয় করে দেব। আমি তো আমার কেবিনেই আছি, একটু দাঁড়াও, আমি আসতেছি। মুনতাহা আসার সাথে সাথে মনির মুনতাহার দিকে হা করে চেয়ে আছে। আজ মুনতাহাকে এত সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। মনির প্রায় সবকিছুই ভুলে গেছে, কেননা সে মুনতাহাকে এখানে ডেকেছে। মুনতাহাও ঘুর লাগানো দৃষ্টিতে মনির দিকে চেয়ে আছে। ওখানে যে মাসুদ আছে তাকেও খেয়ালই করেনি। মাসুদ বিষয়টা বুঝতে পেরেছে যে এটা মনিরের জিএফ। মাসুদ জোর গলায় খবর দিয়ে এবং মনিরকে বলে, শালা, এখনই তো সব দেখা শেষ করলে, বাসার ঘরে দেখবি কি? বাসার ঘরে দেখার জন্য কিছু রাখিস? মাসুদের কথায় দুজনের ঘোর কাটে এবং দুজনেই লজ্জা পায়। মনির বলে, তোর জন্য একটু শান্তিতে দেখতেও পারলাম না, তুই শালা ডিস্টার্ব। ও মুনতাহা, তোমাকে যে কারণে ডাকছি, ও হলো মাসুদ, আমার বন্ধু। আর মাসুদ, ও হলো মুনতাহা, তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, আমি মাসুদ, মনিরের জানের বন্ধু। আমি একজন ডাক্তার, আজ পর্যন্ত সিঙ্গেল আছি। আপনার কোনো বোন থাকলে আমার সাথে লাইন করে দিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুনতাহা, আমিও একজন ডাক্তার। তবে ভাই, দুঃখের বিষয়ে আমার কোনো বোন নাই, তবে আপনি চাইলে আপনার জন্য ভালো মেয়ে খুঁজে দিতে পারি। মনে হয় আর কোনো দরকার হবে না, আমি আমার মনের মানুষ পেয়ে গেছি, আর এই হাসপাতালেই সে আছে। কি এত বড় একটা কাহিনী করছস, আর আমি জানি না? তুই আমাকে না জানিয়ে থাকতে পারলি? তুই তো আমাকে না জানিয়েই রিলেশন করে ফেলেছিস, কিন্তু আমি তা করি নাই। তোরে বলেছিলাম না আমি বাসায় গিয়ে বলবো, এটাই সেই কথা। ও। মনির মাসুদ মুনতাহা আলোচনা করতেছে, আর এইদিকে ইরা মুনতাহাকে খুঁজতে খুঁজতে ওদের কেবিনে যায়। আরে মুনতাহা ম্যাম, আপনি এখানে? আপনাকে আমি সারা হাসপাতাল জুড়ে খুঁজছি। মুনতাহা ইরা দুজনেই খুব ভালো বন্ধু হয়েছে। দুজনেই তুই অথবা তুমি বলেই ডাকে, তবে সবার সামনে আপনি করে ডাকে। এই তো মনির সাহেব, একটু ডাকছিল তাই একটু আসলাম। তা কি জন্য খুঁজতেছিল আমাকে? সব ডক্টরকে ডাকতেছে, এখনই অনুষ্ঠান শুরু হবে, তাই আপনাকে ডাকতে আসছি। আচ্ছা তুমি যাও, আমরা আসতেছি। ইরা আচ্ছা বলে চলে গেল। ইরা চলে যাওয়ার সাথে সাথে মাসুদ মুনতাহাকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাবি, ওনার নাম কি, বাসা কোথায়? মাসুদ সাহেব কেন? আপনি ওর কথা জিজ্ঞেস করছেন কেন? ডালমেকুস কালা হে, সত্যি করে বলেন তো কাহিনী কি? আমি বলেছিলাম না আমার মনের মানুষ পেয়ে গেছি, ওই সে। প্রথম দেখায় ওর প্রেমে পড়েছি, প্রথম দেখাই ওর উপর ফিদা হয়ে গেছি। একটু আমার সাথে ওর লাইনটা করাই দেন প্লিজ। আচ্ছা, করাইয়া দিব। আর ওর নাম ইরা, ওর বাসা এইখানে। ধন্যবাদ ভাবি, চলুন এখন অনুষ্ঠানে যাই।
হ্যাঁ চলো যাই। মনির, মাসুদ, মুনতাহা অনুষ্ঠানের জন্য চলে গেল। আর এদিকে মেঘা কাল চলে আসবে বলে ওর বাবা মাকে সব কিছু রেডি করতে বলেছে। মেঘার বাবা মাও মেঘার কথা মতো সব কিছু রেডি করতে শুরু করেছে। কাল মেঘার মামার প্রাইভেট বিমান মেঘাদের বাংলাদেশে নামিয়ে দিয়ে যাবে, তাই তাদের টিকিট কাটা নিয়ে কোনো চিন্তা নেই। মেঘা সর্বোচ্চ দিয়ে তার মামার সেবা যত্ন করেছে। আর এদিকে আমি সবার সাথে খেলাধুলা করে সবার জন্য আনা খাবার ও চকলেট সবাইকে দিয়ে আমি চলে গেলাম এতিমখানার খাদেমের সাথে দেখা করতে। খাদেমের সাথে দেখা করে খাদেমকে কিছু টাকা পয়সা দিয়ে আমি বাসায় চলে আসলাম। অনুষ্ঠান শুরু হওয়ার পর ডক্টর শাকিল খানকে নিয়ে অনেক বেদনাদায়ক কথা বলা হলো। সত্যি তিনি দীর্ঘদিন ধরে হসপিটালে ছিলেন। তার সাথে হাসপাতালে সকলে মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আজকের পর থেকে উনি আর এই হসপিটালে আসবেন না। আসবে হয়তো হঠাৎ, কিন্তু আগের মতো রোজ আর আসবে না। বিদায় জিনিসটা সবচেয়ে বেদনাদায়ক। হাজারো মায়া এই বিদায় জিনিসটাকে কাটিয়ে দেয়, তবে মনের মাঝে দুঃখটা থেকে যায়। আজ অল্প কিছু সময় পর থেকেই এই হসপিটাল থেকে বিদায় নেবে ডক্টর শাকিল খান। ভাবতেই সকলের কষ্ট লাগতেছে, কেননা উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। সবার সাথেই খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। যাক, অবশেষে সবাই ওনাকে বিদায় দিয়ে দিল। উনি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাবা মরিয়ম বেগম, যার নামে এই হসপিটালটি করা হয়েছে। তিনিও ডক্টর শাকিল খানকে বিদায় দিলেন। তবে ডক্টর শাকিল খান সহ হাসপাতালের সকল ডক্টর আর কর্মচারীরা ওনার বাসায় নিমন্ত্রণ জানালেন, কেননা কয়েকদিন পরে ওনার একমাত্র ছেলের জন্মদিন। সবাই জানেন যে জনাবা মরিয়ম বেগমের ছেলে আছে, কিন্তু কেউ তাকে দেখেনি। জনাবা মরিয়ম বেগমও বিদায় জানিয়ে চলে গেল। আজকে বিদায়ের দিন, কারো মন ভালো না, তাই সবাই যার যার বাসায় চলে যায়। মনির আর মাসুদ মুনতাহাকে নামিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। তবে যাওয়ার আগে মাসুদ মুনতাহার কাছ থেকে ইরার নাম্বারটা নিয়ে গেছে। রাতে মাসুদ ইরাকে ফোন দেয়। ইরা ওয়াশরুম থাকায় ফোনটা ধরতে পারলো না। কয়েকবার ফোন বাজার পর ইরা ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে দেখে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছে? ইরার কণ্ঠ শুনে মাসুদ প্রাণটা জুড়িয়ে যায়। মাসুদ ইরার সাথে যে কথা বলবে তা আর বলতে পারছে না। মাসুদ কথা বলতে চাচ্ছে, কিন্তু মাসুদের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তাই মাসুদ কথা না বলে কলটা কেটে দেয়। এদিকে ইরা বিরক্ত হয়ে বলে, আরে আজব মানুষ, কল দিয়েছেন অথচ কথা বলছেন না। কল কেটে দিল। থাকগা, যা দরকার সে আবার ফোন দেবেনি। এই বলে ইরা খেতে চলে গেল। মাসুদ নিজের মাথায় নিজেই চটি মেরে বলে, আজ প্রথম ইরার সাথে কথা বলার সুযোগ ছিল, তাও হারাইলাম। ইস, আমার যে কি হয়েছিল, মুখ দিয়ে কথাই বলতে পারলাম না। তবে ইরাকে আমার মনে রানী করে ছাড়বই। কালই ইরাকে প্রপোজ করবো ইনশাল্লাহ। এদিকে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আজ মেঘার মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল মেঘা ও মেঘার পরিবার। এখন মেঘার মামা অনেকটাই সুস্থ। মেঘার মামার প্রাইভেট বিমানে অল্প কিছু সময়ের মধ্যে তারা বাংলাদেশে এসে পৌঁছবে। আমি আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে গেলাম হাসপাতালে। আর এইদিকে এরা খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে। ওর আজ মন খারাপ। এরা নাকি ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। ইরাকে নাকি এক বৃদ্ধ রাস্তায় পেয়েছিল। সেই বৃদ্ধ ইরাকে মা বাবার ভালোবাসা দিয়ে ইরাকে বড় করেছে। ইরাকে কোনোদিন কোনো কষ্ট পেতে দেয় নাই। অথচ কয়েক বছর আগে বৃদ্ধটি ইরাকে একা রেখে চলে যায়। সেদিন ইরা অনেক কেঁদেছিল। সেদিন ইরার মনে হচ্ছিল কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ইরা দিন দিন ভেঙে পড়ছিল। কিন্তু বৃদ্ধটি মরার আগে ইরাকে বলে গিয়েছিল, আমাকে কথা দে, হাজার বিরূপ পরিস্থিতিতে তুই ভেঙে পড়বি না। তাই বৃদ্ধটির কথা রাখতে ইরা নার্সের চাকরি নেয়, যাতে সারাদিন কাজের মধ্যে থাকলে ইরা যেন মন খারাপ না করে, ইরা যেন সবকিছু ভুলে থাকতে পারে। কিন্তু আজ ভীষণ ওই বৃদ্ধার কথা মনে পড়ছিল। তাই ফজরের নামাজ পড়ে ওই বৃদ্ধার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। এরা বৃদ্ধটিকে দাদু বলে রাখত। দীর্ঘ 2.5 ঘন্টা পর মেঘা বাংলাদেশে পৌঁছালো। সেখান থেকে সোজা বাসায় চলে আসে। অনেক জার্নি করায় সবাই ক্লান্ত, তাই তারা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। এদিকে মাসুদ ইরাকে প্রপোজ করার সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে। মাসুদকে হেল্প করবে মনির আর মুনতাহা। এরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমি বসে বসে ভাবতেছি, মেঘাকে যদি আমার মনের কথা বলে দেই, তাহলে মেঘা কি আমাকে মেনে নেবে? আমি তো মেঘাকে ছাড়া থাকতেই পারছি না। আর মেঘা কি আমার মতো ওয়ার্ড বয়ের সাথে প্রেম করবে? ও তো আমার আসল পরিচয় জানে না। যদি আমাকে এই পরিচয় গ্রহণ করে, তাহলে ওকে আমি সারা জীবনের রানী বানিয়ে রাখবো। আর যদি না করে, তাহলে ওর থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাব। আজ বিকেলে মেঘাকে ডেকে আমার মনের কথা ওকে বলবো। বাকিটা কি হবে আল্লাহই ভালো জানে।
ইরা আসার সাথে সাথে মাসুদ ইরাকে প্রপোজ করে, কিন্তু ইরা মাসুদকে না করে দেয়। এতে মাসুদ অনেক কষ্ট পায়। মুনতাহ মনির ইরাকে জিজ্ঞেস করে, অনেক বুঝিয়ে ইরাকে জিজ্ঞেস করে, কেন তুমি মাসুদকে গ্রহণ করতে পারবে না? ইরা উত্তর দেয়, আমি আমার জন্ম পরিচয় জানি না। আমার কাছ থেকে সব আপনজন হারিয়ে যায়, তাই আমি চাই না আর কেউ আমার জীবন থেকে হারিয়ে যাক। আমার আপন মানুষ হারিয়ে গেলে খুব কষ্ট হয়। ইরা, সব মানুষ চিরদিন থাকে না। সব মানুষকে একদিন না একদিন চলে যেতে হবে, এটাই আল্লাহর বিধান। মানছি আমি, আপন মানুষ চলে গেলে সবারই কষ্ট হয়, কিন্তু যতদিন একসাথে থাকবো ততদিন বিন্দুমাত্র কষ্টকেও তোমাকে স্পর্শ করতে দিব না। দেবে কি আমায় তোমার সমস্ত সুখ দুঃখের ভাগিদার হবার সুযোগ? কথা দিচ্ছি, সারা জীবন এই বুকে আগলে রাখবো, কখনো ছেড়ে যাব না, আর যেতেও দেব না। আই লাভ ইউ ইরা, আই রিয়েলি লাভ ইউ। ইরাও ভেবে দেখলো তার একাকিত্ব জীবনে একজন সঙ্গী দরকার, আর মাসুদ ছেলে হিসেবে খারাপ না, তাই ইরাও মাসুদকে গ্রহণ করে নিল। শুরু হয়ে গেল তাদের প্রেম কাহিনী। এদিকে মেঘা বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে, আর মেঘার বাবা মা তাদের কাজ করছে। আমি ভাবতেছি মেঘা আজ সকালে বাংলাদেশে এসেছে, এতক্ষণ রেস্ট নিয়ে নিশ্চয়ই বিকেলে ফ্রি আছে। যাই, মেঘাকে পার্কে ডেকে ওকে আমার মনের কথা বলে দেই, যেই ভাবা সেই কাজ। আমি মেঘাকে ফোন দিলাম। মেঘা বসে বসে রেস্ট নিচ্ছে, অমনি তার ফোন বেজে উঠছে। মেঘা ফোনের দিকে তাকিয়ে দেখে ইসরাফিল সাহেব ফোন দিয়েছে। মেঘা আমার নাম্বার ইসরাফিল সাহেব দিয়ে সেভ করেছে, তাই সে দেরি না করেই সাথে সাথে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ইসরাফিল সাহেব? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাংলাদেশে আসছেন অথচ আমাকে জানালেনই না। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর বললেন না, অনেক ক্লান্ত ছিলাম, তাই আর ফোন করার কথা মনেই নেই। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে এই পার্কে দেখা করবেন, আপনার সাথে দরকারি কথা আছে। তবে আসার সময় শাড়ি পরে আসবেন। এখন রাখি, বাই। আরে কি জন্য আসবো বলেন? আগে আসেন, তারপর বলবো, বাই। এই বলেই আমি কল কেটে দিলাম। মেঘাও আমার কথা মতো রেডি হতে চলে গেল, কারণ এখন বিকেল। আমি খুব সুন্দর করে পরিপাটি হয়েছি, তবে সব কম দামি পোশাক পরে। যদিও বেশি দামি পোশাক পরি তাহলে মেঘা হাজারো প্রশ্ন করবে, এক পর্যায়ে আমি ধরা পড়ে যেতে পারি। কিন্তু আমি চাই মেঘা আমার আসল পরিচয় না জেনে ভালোবাসুক। তাই আমি কিছু গোলাপ কিনে পোশাকের ভিতরে রাখলাম, যাতে বাহির থেকে বোঝা না যায়। বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। মেঘাও রেডি হয়ে বেরিয়ে পড়লো পার্কে। আমি মেঘার আগেই পার্কে এসে পৌঁছে গেছি। কিছু সময় পর মেঘা আসলো। মেঘাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। কি বলবো ভাই, এমনিতেই মেঘা ইরা মুনতাহার চেয়ে বেশি সুন্দরী, তার মধ্যে আজ কালো শাড়ি পরে এসেছে, আর শাড়িতে সব কিছু ম্যাচিং করা। এক কথায় অপূর্ব। মনে হয় ভুল করে জান্নাত থেকে হুর দুনিয়ায় নেমে এসেছে। শুনেছি হুর নাকি সবচেয়ে বেশি সুন্দরী, মেঘাকেও তাদের মতোই লাগছে। আমি তো এক ঘুরে চেয়ে আছি। মেঘা আমার কাছে এসে দেখে ওকে ঘোর লাগানোর দৃষ্টিতে দেখতেছি, এতে মেঘা খানিকটা লজ্জা পায়। আমার ঘোর কাটানোর জন্য মেঘা আমার কানের কাছে তুড়ি বাজায়। হঠাৎ শব্দে আমার ঘোর কেটে যায়। দেখে মেঘা আমাকে কানের কাছে তুড়ি বাজাচ্ছে। মেঘার তুড়ি বাজানোয় আমি হতভম্ব হয়ে গেছি। আমি হতভম্ব হয়ে বললাম, আরে মেঘা ম্যাম, আপনি এসেছেন? আসেন, বসেন। আমি আসছি, বলেন কি জন্য আসতে বলেছেন? আমি আর দেরি না করে বুকে এক পোয়া সাহস নিয়ে সরাসরি হাঁটু গেড়িয়ে মেঘার সামনে বসে পড়লাম আর বলতে শুরু করলাম, মেঘা ম্যাম, আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আমি জীবনে কোনোদিন কাউকে প্রপোজ করি নাই, তাই কীভাবে প্রপোজ করতে হয় আমি জানি না। বন্ধুদের কাছে শুনেছি গোলাপ ফুল নিয়ে নাকি হাঁটু গেড়ে বলতে হয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সেভাবেই প্রপোজ করতেছি। মেঘা ম্যাম, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। ম্যাম, আই লাভ ইউ। দিবেন কি আমায় সুযোগ আপনাকে সারা জীবন ভালোবাসা? কথা দিচ্ছি সারা জীবন আঁকড়ে রাখবো বুকের ভেতরে। আমার প্রপোজে মেঘা খুশি, কারণ মেঘাও আমাকে ভালোবাসে। কিন্তু মেঘা আমার সাথে মজা করার জন্য বলে, ইসরাফিল সাহেব সামান্য একজন ওয়ার্ড বয় হয়ে আসছেন, ডক্টরের সাথে প্রেম করবার মতলব কি আপনার? হ্যাঁ, আমি কখনো এই কথা কখনো আশা করি নাই। এক বুক কষ্ট নিয়ে চলে আসতে নিয়েছি, তখনই মেঘা আমাকে এক টান দিয়ে বুকের সাথে মিশিয়ে দিল আর বলল, কই যাচ্ছ ইসরাফিল? আমিও তোমাকে ভালোবাসি, সেই শুরু থেকে। আমি একটু তোমার সাথে মজা করছিলাম। আই লাভ ইউ টু ইসরাফিল। তুমি মজা করছিলা? তাতে আমি খুব কষ্ট পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম
সারা জীবনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাব। এমন মজা আর কোনোদিন করো না, খুব কষ্ট হয় আমার। ইসরাফিল, আমি দুঃখিত, আর এমন মজা করব না। কখনো তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো। কথা দাও, তুমিও কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন বুকের বাহু ধরে এভাবেই আগলে রাখবো। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে আহ, কি যে শান্তি লাগে তা বলে বোঝাতে পারবো না। আজ অনেক দিন পার হয়ে গেছে। মেঘার মামার অপারেশন করা হয়েছে। এখন মেঘার মামা সম্পূর্ণ সুস্থ। মেঘার মামা জানতে পেরেছে যে তার যে অপারেশন করেছে সেই ডাক্তার বাংলাদেশে থাকে। মেঘার মামা সেই ডাক্তারের সাথে দেখা করার জন্য বাংলাদেশে যাবে। বাংলাদেশে তার বোনের জামাই অর্থাৎ মেঘার মা বাবা থাকে। বাংলাদেশে গেলে বোনের বাড়িও যাওয়া হবে, আবার ডাক্তারের সাথেও দেখা করা হবে। অনেক দিন হলো বোনের বাড়িতে যাওয়া হয় না। এইবার এক কাজেই দু কাজ হবে, তাই সে বোনকে জানিয়ে বেরিয়ে পড়ে নিজের প্রাইভেট বিমান নিয়ে, সাথে মেঘার মামি আর কয়েকজন দেহরক্ষী। আজ মেঘা সকাল থেকে মেঘা আমার ফোন তুলছে না। আজ আমার মনটা ভীষণ খারাপ। মেঘার সাথে এখন একটু কথা না বলে থাকতেই পারি না। সারাদিন হাসপাতালে চোখে চোখে রাখি, আর রাতে বাসায় আসার পরে ফোনে কথা বলি। সকালে নামাজ পড়ার কিছুক্ষণ পরেই ফোনে কথা বলি। কিন্তু আজ মেঘার মামা আসবে, তাই তার জন্য বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। সারাদিনের জন্য ব্যস্ত। শুধু একটা মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে যে আজ তার মামা আসবে, তাই সারাদিন সে ব্যস্ত থাকবে। কিন্তু আমার তো ওর সাথে কথা না বললে ভালোই লাগে না, তাই আজ আমার মনটা ভীষণ খারাপ। মাসুদিরা আর মনের মধ্যে তার প্রেম ভালোই চলছে। তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারে না। মাসুদ ইরার একাকিত্ব দূর করার জন্য ইরাকে আমেরিকায় নিয়ে যেতে চায়, মাসুদের মা বাবার কাছে। কিন্তু ইরা যাবে না। না যাওয়ার অন্যতম কারণ জনাবা মরিয়ম বেগমের ছেলের জন্মদিনের জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে। তাই ইরা কয়েকদিন পর যেতে রাজি হয়েছে। এরা বুঝেছে তার এখানে থাকার চেয়ে মাসুদের বাসায় থাকলে মাসুদের মা বাবার সাথে থাকতে পারবে, ফলে তার আর একাকিত্বে থাকতে হবে না। মাসুদ ইরার কথায় তার মা বাবাকে জানিয়ে দিয়েছে। মাসুদের মা বাবা মাসুদের পছন্দকে সবসময় সাপোর্ট করে। তারা অত্যন্ত ভালো মানুষ। তাদেরও ইরাকে খুব পছন্দ হয়েছে। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করার পর বাংলাদেশে পৌঁছালো মেঘার মামিরা। সেখান থেকে সোজা মেঘাদের বাসায় চলে আসে। বাসায় আসার পর মেঘাদের সাথে দেখা করে সাক্ষাৎ করেছে। মেঘারা তাদের সর্বোচ্চ আপ্যায়ন করেছে। আপ্যায়নে কোনো ত্রুটি রাখে নাই। মেঘার মামা মামিরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। তবে রেস্ট নেওয়ার সময় মাসুদকে ফোন দিছে, কারণ ডাক্তারের নাম্বার মাসুদের কাছে। মাসুদ মেঘার মামাকে মরিয়ম প্রাইভেট হসপিটালে আসতে বলে। মেঘার মামা রেস্ট নিয়ে মেঘাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল, কারণ মেঘা মরিয়ম প্রাইভেট হাসপাতালের ডক্টর। হাসপাতালে যাওয়ার পর মেঘা যায় ম্যানেজারের সাথে কথা বলতে, আর মেঘার মামা মাসুদকে জানিয়ে দেয় যে হাসপাতালে পৌঁছে গেছে। মাসুদ তাদের দেখাশোনা করার জন্য ইরাকে পাঠায়। কিন্তু ইরা আসার পর মেঘার মামা মামি খুব অবাক হয়ে যায়। ইরাকে দেখলে তাদের কত বছরের আপন মনে হয়, এক প্রকার আত্মার টান অনুভব হয়। এক পর্যায়ে মেঘার মামা ইরাকে চিনে ফেলে। এটাই তাদের হারিয়ে যাওয়া সন্তান। চেনার কারণ হলো এর কপালের এক সাইডে পরপর 3টা তিল আছে, আর কপালের সাইডে হালকা একটু কাটা। ছোটবেলাগুলা খেলতে গিয়ে পড়ে গিয়ে কপালের সাইডটা কিছুটা কেটে ফেলেছিল। এতে মেঘার মামা অনেক রেগে যায়। বাসার সবাইকে ইচ্ছা মতো বকে। একমাত্র কলেজের টুকরা মেয়ে তার, আর সেই মেয়ে পড়ে গিয়ে ব্যথা পাইছে। শুধু ব্যথা না, কিছুটা অংশ কেটেও ফেলেছে। ইরার জন্য ইরার বাবা 24 ঘন্টা ইরার দেখাশোনা করার লোক রাখতো, কিন্তু লোক রাখার পরেও হঠাৎ ইরা পড়ে যায়, যার ফলে ইরা কিছুটা কেটে যায়। সেদিন ইরার বাবা সকল লোকদের অনেক বকেছিল, সাথে সাথে লোকগুলো চেঞ্জ করে নতুন লোক এনেছিল। তাহলে ভাবেন ইরার বাবা ইরাকে কতটা ভালোবাসতো। আর ইরার বাবা বুদ্ধি করে ইরার হাতে একটা চিহ্ন এঁকে দিয়েছিল, যা ইরার হাতে এখনো আছে। মেঘার মামাতো বোন ইরাকে খুঁজে পেয়ে সাথে সাথে বুকে জড়িয়ে নেয়। কত বছর পর মেঘার মামা মামির শূন্য বুকটা আজ পরিপূর্ণ হলো। ইরাও মা বাবাকে পেয়ে খুশিতে কেঁদে দেয়। এ কান্না কষ্টের নয়, বরং সুখের। মেঘার মামা ইরাকে জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলি মা? তোরে সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজেছি, তবুও তোরে খুঁজে পাই নাই। এতদিন কোথায় ছিলি? কার কাছে ছিলি? আমি এতদিন এক বৃদ্ধার কাছে ছিলাম। শুনেছি আমি নাকি ছোটবেলায় রাস্তার পাশে পড়ে কান্নাকাটি করছিলাম। তখন রাস্তা দিয়ে ওই বৃদ্ধটি আমাকে দেখতে পায়। আশেপাশে কাউকে না পেয়ে উনি আমাকে ওনার সাথে নিয়ে যায়।
নিয়ে যাওয়ার কয়েকদিন পরেই উনি আমাকে নিয়ে ব্যাংকক চলে যায়। সেখানেই আমাকে লেখাপড়া করায়, সেখানেই আমি বড় হই। কয়েক বছর আগে আমরা বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার কয়েক বছর পর বৃদ্ধটি মারা যায়। তারপর আমিও প্রচুর ভেঙে পড়ি, একাকী হয়ে পড়ি। একাকী জীবন থেকে বেরিয়ে আসার জন্য কয়েক মাস আগে এই হাসপাতালে নার্সের চাকরি নিই। এই বলেই ইরা কেঁদে দেয়। কাঁদিস না মা, তোর চোখের পানি আমার সহ্য হয় না। তুই অনেক কষ্ট পাইছিস, তোকে আর কষ্ট পেতে দিব না ইনশাল্লাহ। তোকে আজই আমার সাথে নিয়ে যাব, আর তোকে হারিয়েও অনেক কষ্ট পেতে চাই না। এই বলেই ইরাকে আবার বুকে টেনে নেয় ইরার মা বাবা। এদিকে মেঘা ও মাসুদ ফিরে এসে দুজনেই অবাক। তারা দেখে ইরাকে মেঘা মামা মামি বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। অবাক হয়ে মেঘা ওর মামা মামিকে জিজ্ঞেস করে, তোমরা ইরাকে জড়িয়ে কান্না করতেছো কেন? আরে মেঘা, ইরা তোর সেই হারিয়ে যাওয়া মামাতো বোন। আমরা তাকে খুঁজে পেয়েছি। মেঘার খুশিতে চোখে পানি চলে আসে। সেও ইরাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কত বছর পর তার হারিয়ে যাওয়া মামাতো বোনকে পেয়েছে, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। মেঘার মামা মানে ইরার বাবা আজ ডাক্তার না দেখিয়ে কাল দেখাবে বলে চলে আসে সবাইকে নিয়ে, মানে ইরা, মেঘা, মেঘার মামি আর দেহরক্ষীদের। এদিকে মাসুদ খুব খুশি, অবশেষে ইরা তার মা বাবাকে ফিরে পেল। এখন এবার মামা মাসুদের হবু শ্বশুর, আর মাসুদ জানে ওর শ্বশুরকে অপারেশন করিয়েছে, তাই কালই যাতে তার শ্বশুর ডাক্তার দেখাতে পারে তার সমস্ত ব্যবস্থা মাসুদ করে ফেলে। বলতে পারেন এটা মাসুদের জামাতা হিসেবে এক প্রকার কর্তব্য। কিন্তু কালই যে সকলের জন্য বড় ধরনের সারপ্রাইজ অপেক্ষা করবে তা কারোই জানা ছিল না। মাসুদ আজই আমাকে ফোন দিয়ে মরিয়ম প্রাইভেট হসপিটালে আসতে বলেছে। ওরা তো আর জানে না যে আমি এই হসপিটালেই চাকরি করি। আমি মাসুদের কথা মতো ওই হসপিটালে যাওয়ার জন্য রাজি হলাম। এদিকে ইরাকে নিয়ে মেঘাদের বাসায় চলে আসে মেঘার মামা মানে ইরার বাবা। মেঘার আম্মু ইরার কথা জিজ্ঞেস করলে যখন বলে যে ইরাই তাদের হারিয়ে যাওয়া সন্তান, তখনই মেঘার আম্মু ইরাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইরা ছিল সকলের চোখের মণি। সে আজ কত বছর ধরে নিখোঁজ ছিল, তাই তাকে পেয়ে সকলের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। ইরার জন্য মেঘার আম্মু নানা রকমের খাবারের আয়োজন করতে যায়। এদিকে মেঘা, ইরার আব্বু মেঘার গল্প আর আড্ডা দিতে থাকে। দীর্ঘ 4 ঘন্টা পর মেঘার আম্মু আর ইরার আম্মু রান্না করে বের হয়ে সকলের খাবার টেবিলে যাইতে বলতেছে। সবাই আড্ডা দিয়ে খাবার টেবিলে যায়। খাবার টেবিলে গিয়ে তো এরা অবাক, আর এরার জন্য অনেক পদ রান্না করা হয়েছে। সারা টেবিলে বিভিন্ন পদের খাবার দ্বারা ভর্তি। এরা কি সবাই মিলে খাইয়ে দিল। এতে ইরার চোখে দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। সে যদি হারিয়ে না যেত তাহলে প্রতিদিন তাকে সবাই মিলে এভাবেই খাইয়ে দিত। এটাই ভাবতে ইরার চোখ দিয়ে পানি চলে আসে। তবে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে ঘুমাতে যায়। ইরা আজ মেঘার সাথে ঘুমাবে, তাই সে মেঘার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আমি খুব সুন্দর পরিপাটি করে নামি দামি পোশাক পরে, যেগুলো সাধারণত আমি পরতাম, খুব দামি পোশাক যা পরলে আমাকে দারুণ মানায় বন্ধুরা বলতো, সেই ড্রেসগুলো পরে সাথে ম্যাচিং করা ঘড়ি, ব্লেজার, শু পরে চলে আসলাম হসপিটালে। এদিকে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছে ইরা, মেঘা, ইরার বাবা, মা, মনির, মুনতাহা আর মাসুদ। এদিকে মেঘার মন ছটফট করছে ইসরাফিলের জন্য। অবশেষে আমি হাসপাতালে পৌঁছে গেলাম। আমাকে দেখা মাত্রই মাসুদ এগিয়ে এলো। মেঘা আমাকে দেখে আরো ক্রাশ খেয়ে গেল। কিন্তু যখন মাসুদ ইরার বাবাকে বলল, ইনি সেই টপ ডাক্তার যে আপনার অপারেশন করাইছে, কথাটা শুনে মেঘা, ইরা, মুনতাহা 460 বোল্ডের একটা শক খাইলো। মেঘা আমাকে সরাসরি জিজ্ঞেস করলো, ইসরাফিল তুমি টপ ডক্টর? তুমি না আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ড বয়? সত্যি করে বলো তুমি কে? আর যদি টপ ডক্টরই হয়ে থাকো তাহলে ওয়ার্ড বয় হলে কেন? মেঘার সাথে সবাই বলতে বলল কি কারণে টপ ডাক্তার হয়ে ওয়ার্ড বয় হলেন। আমি বলতেছি, সবাই শুনেন। অতীত, আমার বাবা ছিলেন নামকরা একজন ডাক্তার। তার নাম ডাক্তার মজিদ তালুকদার। তিনি বড় ডাক্তার হওয়ায় তার কাছে দেশ বিদেশ হতে লোকজন আসতো, কিন্তু তিনি দিন দিন লোভী হয়ে উঠতেছিলেন। তিনি তখন টাকা ছাড়া রোগী দেখতেন না। এটা আমার আম্মু মরিয়ম বেগম পছন্দ করতো না। তিনি সবসময় আব্বুকে বিনামূল্যে গরিবদের চিকিৎসা দিতে বলতো, কিন্তু আব্বু ছিল নাছোড়বান্দা। সে কখনো বিনামূল্যে রোগী দেখতো না। সে তার সিদ্ধান্তেই অটুট থাকতো। এই নিয়ে মাঝে মাঝে আব্বু আম্মুর মধ্যে ঝগড়া বাঁধত। এক পর্যায়ে আমাকে নিয়ে আব্বুর কাছ থেকে চলে আসে।
আমাকে টপ ডাক্তার বানায়। আম্মু আমাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলে সামর্থ্যহীনদের। আমিও আম্মুর কথা মতো বাংলাদেশে মরিয়াম প্রাইভেট হসপিটাল তৈরি করি, যাতে এই হসপিটালে সবাই বিনামূল্যে চিকিৎসা সেবা পায়, স্বার্থহীনরা। আমি টপ ডাক্তার হয় বিভিন্ন ক্রিটিক্যাল অপারেশন করতে বিভিন্ন দেশে যেতে হয়, যার কারণে আমি এই হসপিটালে ম্যানেজার হিসেবে হাসপাতালের দায়িত্ব দিই আম্মুর মাধ্যমে। আমাকে হসপিটালে কেউ কোনোদিন দেখেনি। আমি এই হাসপাতালে গোপনে একজন ওয়ার্ড বয় নিযুক্ত করেছিলাম। সে আমাকে ইনফরমেশন দিত। সে আমাকে মাঝে মাঝে ইনফরমেশন দিত ম্যানেজার নাকি অনেক দুর্নীতি করে আর অনেক অবৈধ কাজ করে, কিন্তু আমি এগুলো গুরুত্ব দিতাম না, কারণ ম্যানেজার আম্মুর খুব বিশ্বস্ত ছিল। এক পর্যায়ে আমি হসপিটালে যোগ দিই ওয়ার্ড বয় হিসাবে। কিভাবে যোগ দিলাম আপনারা প্রথম পর্বেই জানতে পেরেছেন। তারপর ওয়ার্ড বয় হয়ে এই হসপিটালে চাকরি করি আর ম্যানেজারের অনেক অবৈধ কাজ আমি নষ্ট করি। অতীত শেষ, বর্তমান। আমি আসার সময় পুলিশ সাথে করে নিয়ে এসেছি। পুলিশ চারদিক থেকে হাসপাতালে ঘেরাও করে রেখেছে। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার কাছে বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই। ম্যানেজার আমাদের বিশ্বাসঘাতকতা করেছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। পুলিশ সাহেব, আপনারা ম্যানেজারকে নিয়ে যান। পুলিশ ম্যানেজারকে নিয়ে গেল। আমি ইরার বাবাকে দেখে কাল সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম, কারণ কাল আমার জন্মদিন। সবাইকে দাওয়াত দিয়ে হসপিটালে কিছুক্ষণ কাটিয়ে চলে গেলাম বাড়িতে। কাল আমার জন্মদিন, তাই ডেকোরেশনের ব্যবস্থা করতে হবে। তবে ডেকোরেশন তো ফোন করলে চলে আসবে। আমি চাচ্ছি অন্য কাজটা হলো আমার ক্রাশ মেঘার জন্য একটা হীরার নেকলেস আর একটা ডায়মন্ডের রিং অর্ডার করতে যাচ্ছি। কাল ওই মেঘাকে সবার সামনে প্রপোজ করে নিজের করে নেব সারা জীবনের জন্য। এইদিকে মেঘার ভাষা গিয়ে ভাবে ইসরাফিল এত বড় ডাক্তার, জানাই ছিল না। তাই তো বলি সেদিন হাসপাতালে ডাক্তারকে অমন চেনা চেনা লাগলো কেন। যাকে, আমার এখন ভালোই হলো। এখন ইসরাফিলকে মেনে নিতে আমার ফ্যামিলির কোনো আপত্তি করবে না। মেঘা এইসব ভাবছে, তখন ইরা মেঘার রুমে চলে আসে আর মেঘাকে প্রশ্ন করে, মেঘা আপু কি নিয়ে এত ভাবতেছ? ভাবতেছি ইসরাফিল সাহেব কত বড় মাপের মানুষ, তাই না ইরা? আমিও দেখছি উনি গরিবদের অনেক উপকার করে। আমিও দেখছি তাকে করতে। তবে ওনাকে নিয়ে এত ভাবার কারণ কি জানতে পারি? মানে আমি আর ইসরাফিল একে অপরকে ভালোবাসি। ভাবতেছি ইসরাফিলের কথা বাসায় জানামু। ও, এত ভালো কথা। তবে আপু, আমিও না তোমার ইসরাফিলের বন্ধু মাসুম আছে না, তাকে আমি ভালোবাসি। তুমি প্লিজ আপু আমাকে ম্যানেজ করে দাও। ও, তলে তলে এত দূর? চিন্তা করিস না ইরা, তুই হলি সকলের চোখের মণি। তুই চাইলে মামা তোরে পুরো আমেরিকা তোর নামে করে দিতে পারে। আর সেখানে একটা ছেলেকে চাইছিস, সেটা এনে দেবে না? তা কি হয়? মাছুদ তোরই হবে, চিন্তা করিস না। থ্যাংক ইউ আপু। এই বলে ইরা মেঘাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে, আজ আমার জন্মদিন। রাতে আমার সব বন্ধুরা আমাকে উইশ করেছে। আজ সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। পার্টির জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। এখানে ধনী গরিব সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটু পরেই সবাই চলে আসবে। মাসুদ আর মনির রাতে আমাদের বাসায় চলে এসেছে। ওদের পরিবারের সকলকেই আজ আসতে বলেছি। ওনারা সকলেই আসতেছে। রাতে আড্ডা দেওয়ার সময় মনির ও মাসুদ ওরা যে মুনতাহা ও ইরাকে ভালোবাসে তা আমাকে বলেছে। আমি মেঘার কথা মতো ওদের বলেছি, আর ওদেরকে আমার মতো হীরার নেকলেস আর ডায়মন্ডের রিং কিনে আনতে বলেছি। কারণ আজ আমরা তিনজন সবার সামনে মুনতাহা, ইরা ও মেঘাকে প্রপোজ করব। আমরা তিনজন ওয়াদা করেছিলাম বিয়ে করলে একসাথে করব। আজ সত্যি তা পূরণ হবে ইনশাল্লাহ। জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের সকল আমন্ত্রিত অতিথি হাজির। সকলে তাদের বাসায় তাদের ভালোবাসার কথা, মানে মুনতাহাদের মেঘা, মেঘাদের ইরা, ইরাদের অবশ্যই মেঘাই বলেছে। মাসুদ, মনির ও আমি বাসায় জানিয়েছি। সকলেই মেনে নিয়েছে। আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই আমাদের প্ল্যান মতো তিনজনই ইরা, মেঘা, মুনতাহাকে প্রপোজ করলাম সবার সামনে। তারপর আজই কাজিনকে আসতে বললাম। জন্মদিনের অনুষ্ঠান শেষে বিয়ের অনুষ্ঠান হবে। জন্মদিনের অনুষ্ঠান শেষে কাজী ইসলাম শরীয়ত মোতাবেক বিয়ে পড়িয়ে চলে গেলেন। আমরা তিন বন্ধু এখন ছাদে। তিন বন্ধু বিভিন্ন রকমের আড্ডা দিয়ে রাত 11টার দিকে যার মতো বাসর করে চলে গেলাম। যাওয়ার পর ইরা, মেঘা ও মুনতাহা এসে আমাদের সালাম করলো। আপনারা আবার ভাইবেন না এক রুমেই তিনজন বাসর করছি, তা কিন্তু না। তিনজনের জন্য আলাদা আলাদা রুমে বাসর ঘর সাজানো হয়েছে। আমি মেঘাকে তুলে বললাম, তোমার স্থান পায় না আমার বউকে। আজ আমরা তিন বন্ধু ওয়াদা করেছি তিনজনে 11টি করে বাংলাদেশের টি20 খেলোয়াড়, ওয়ানডে খেলোয়াড় আর টেস্ট খেলোয়াড় বানাবো। চলো, তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে মেঘাকে নিয়ে খাটে শুয়ে দিলাম।
তারপর মেঘাকে একটা কিস করলাম। তারপর আস্তে আস্তে শুরু করলাম 11 জন খেলোয়াড় আনার মিশন। 5 বছর পর আজ আমরা 3 সন্তানের বাবা। আচ্ছা আহাদ, আপনাদের মনে আছে সেই পিছিয়ে আদের কথা? ডাক্তারি পাশ করে বড় ডাক্তার হয়েছে। আজ আহাদকে আমার হাসপাতালে দায়িত্ব দিলাম। আমি আহাদকে ডাক্তারি পড়িয়েছি, এখন সে একজন বড় ডাক্তার। আমি আহাদকে দায়িত্ব দিয়ে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আমার 3 সন্তান আমাকে পাপ্পি বলে জড়িয়ে ধরলো। আমি ওদের জন্য চকলেট নিয়ে আসছি। ওদের চকলেট দিয়ে ওদের দাদি মানে আমার আম্মুর কাছে পাঠিয়ে দিয়েছি। ওরা আমার আম্মুর কাছেই থাকে। রাতে মেঘা রুমে আসার সাথে সাথে মেঘাকে কুলে নিয়ে খাটে ফেলে দেই। তারপর শুরু করে দেই বাকি 8 খেলোয়াড় আনার মিশন। 3 জন আনতে 5 বছর লেগেছে, বাকি 8 জন আনতে যে কত বছর লাগবে তা সবাই কমেন্ট করে জানিয়ে দিন।